প্রিয়তমার মুখশ্রীতে রক্তিম আভা ছড়িয়ে পড়তেই সাদিদ তাকে সযত্নে টেনে বুকে আনল। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলে উঠল, পাখিটা এখনো এত লজ্জা পায় কিভাবে? সাদিদের কথায় নীলার লজ্জা কমল না, উল্টো যেন বৃদ্ধি পেল। সে নিচু স্বরে বিড়বিড় করল, আর আপনিও দিন দিন এত অসভ্য হচ্ছেন কিভাবে? সাদিদ তার নিচু স্বরের কথাটা শুনে ফেলল, আর তাতেই সে হাসতে শুরু করল। সাদিদের মৃদু আওয়াজের হাসির শব্দে নীলা এবার ঘাড় উঁচু করে তাকাল। দুইজনের দৃষ্টি মিলিত হতেই সাদিদ তার গালটা আস্তে করে টেনে ধরল। বউটা এত কিউট কেন? ইচ্ছে করে একেবারে খেয়ে ফেলি। নীলার মুখে লাজুক হাসি ফুটে উঠল, আর সাদিদ বরাবরের মতোই মুগ্ধ দৃষ্টিতে অবলোকন করল প্রাণপাখির স্নিগ্ধ সুন্দর রক্তিম মুখশ্রী। অদূরে একজন মধ্যবয়সী লোককে ফ্লাক্স করে চা নিয়ে আসতে দেখেই নীলা এক প্রকার চেঁচিয়ে উঠল, আমি চা খাব। সাদিদ তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতেই বিরক্তিতে চোখমুখ কুঁচকে নিল। লাইক সিরিয়াসলি, তার পাগলিটা এখন এই রাস্তাঘাটের চা খাবে? সাদিদ বেশ কড়া গলায় শাসিয়ে উঠল, একদম না, এই পথেঘাটের চা কোনোভাবেই খাওয়া যাবে না। চা খেতে ইচ্ছে হলে বাড়িতে গিয়ে খাবে। সবসময় এমন করেন কেন? এটাতে খারাপ কি? পাখি, নো মোর আর্গুমেন্টস। এসব খেয়ে শরীর খারাপ করবে, আর কষ্ট সহ্য করতে না পেরে পরবর্তীতে কেঁদে কেটে ভাসাবে। আমি এসব কোনোভাবেই টলারেট করব না। ঈশ্বর আসছে আমার মুঘল সাম্রাজ্যের লোক। সময়ের পরিবর্তন ঘটেছে, এখন আর আপনাদের শাসনগিরি চলবে না। নীলা সাদিদকে একটা ভেঙচি কেটে সামনে এগিয়ে চলল। সাদিদ নিজেও ততক্ষণে তার পিছু নিয়েছে। মেয়েটা আজকাল বড্ড অবাধ্য হয়ে গিয়েছে। সাদিদ দ্রুত পা ফেলে নীলার হাতটা পিছন থেকে খপ করে ধরল। তোমার সাহস তো কম না, আমার কথা না শুনে এভাবে কোথায় যাচ্ছ? আপনাকে বলে আসলে কি যেতে দিতেন? অবশ্যই দিতাম না, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তুমি আমার কথা শুনতে চাও না কেন? ভালো কিছু বললে কি আমি না করি? নীলা এবার মুখটা একেবারে ছোট করে নিল। সাদিদ সেদিকে তাকিয়ে একটা হতাশাজনক শ্বাস টানল। না, সম্ভব না, এই মেয়েকে নিয়ে কোনোভাবেই সম্ভব না। আমার না, বাবুর এই মুহূর্তে ওই চাচার থেকে চা খেতে ইচ্ছে হচ্ছে, তাই না? বলেই নীলা জামার উপর দিয়ে আলতো করে পেটে হাত বুলাল। সাদিদ এক পলক সেদিকে তাকিয়ে চোখজোড়া ছোট ছোট করে ফেলল, সাথে কপালটা হালকা কুঁচকে এসেছে। মানে আজকাল মায়ের গর্ভের ছোট্ট প্রাণগুলো চায়ের স্বাদও বুঝে গিয়েছে? যুগ ফাস্ট বলে এতটাই ফাস্ট হয়ে গিয়েছে? বড় চিন্তা বিষয় তো। সাদিদকে এমন করে তাকাতে দেখে নীলা তৎক্ষণাৎ শুকনো একটা ঢুক গিলে কাচুমাচু করে বলল, না মানে ওই আর কি, আমাদের দুইজনেরই খেতে ইচ্ছে করছে। দিন না খেতে। নীলার মিহিসরের আবদারে সাদিদ আর না করতে পারল না। ঠোঁট কামড়ে হাসতে থাকল। তা দেখে নীলার ঠোঁটের কোণেও এখন হাসির আভাস প্রকাশ পেল। অর্থাৎ অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে বিজয়ের বার্তা। সাদিদ নীলাকে আর এগিয়ে যেতে না দিয়ে চায়ের মালিককে এদিকে আসতে ডাক দিল। নীলা খুশিতে দুই হাতের তালু ক্রমাগত ঘষে মুখ দিয়ে অদ্ভুত অদ্ভুত শব্দ করছে। সাদিদ হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। কে বলে এই মেয়েটার গর্ভে 6 মাসের একটি শিশু সন্তান বেড়ে উঠছে? সাদিদের নিজেরই তো বিশ্বাস হতে চায় না। আল্লাহই ভালো জানেন সাদিদ এই পিচ্চিকে নিয়ে ভবিষ্যতের পিচ্চিকে কিভাবে সামলাবে। চাচা ওয়ান টাইম কাপ আছে না? জি বাজান আছে। তাহলে কষ্ট করে সেগুলোতে দিন। এই কাপে দিবেন না? আচ্ছা। চাওয়ালা সাদিদের কথা মতো ওয়ান টাইম প্লাস্টিকের কাপে রং চা প্রস্তুত করতে থাকল। মূলত সাদিদ বাহিরের এসব জিনিসে ঘৃণা বা নাক কুচকায় না।
সে নিজেও বন্ধুদের সাথে আড্ডাবাজিতে বহুবার এসব টুকিটাকি জিনিস খেয়েছে, কিন্তু তার সমস্ত চিন্তা হচ্ছে নীলাকে নিয়ে। বাহিরের এসব জিনিস মজাদার হলেও বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যকর নয়, আর নীলাকে নিয়ে সে 1%ও রিস্ক নিতে ইচ্ছুক নয়। কিন্তু এই পাগলি মেয়েটা কি সাদিদের এই অস্থিরতাটা বুঝে? চাওয়ালা কাপ এগিয়ে দিতেই নীলা খুশি মনে সেটা হাতে নিল। আনন্দে ঠোঁটের কাছে নিতেই হঠাৎ সে থেমে গেল। পাশে দাঁড়ানো সাদিদের দিকে কাপটা এগিয়ে দিয়ে বলল, আপনি আগে খান। ভালোবাসা প্রকাশে সবসময় বড় কিছুর প্রয়োজন হয় না। এই যে নীলার এই ছোট্ট কেয়ার বা মায়া হোক, সাদিদ এটাতেই চরম খুশি। তার চোখে মুখে চরম খুশির রেশ। সে হাসি মুখেই কাপটা নীলার মুখে ধরে বলল, আমি খাব না, তুমিই খাও। রাগ করে খাবেন না? ধুর বোকা মেয়ে, রাগ করলে কি আর তোমাকে চা খেতে দিতাম? আমি এমনিতেই খাব না, তুমি খাও। নীলা কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে সাদিদের ভাবভঙ্গি খেয়াল করল। পুরোপুরি নিশ্চিত হতেই সে চায়ের কাপে চুমুক বসাল। নর্মালি নীলা রং চা খেতে নাক কুচকায়, জোর করেও সাদিদ তাকে এই অখাদ্য খাওয়াতে পারে না। কিন্তু আজ কিনা এই মেয়ে যেচে গিয়ে রং চা খাচ্ছে। আসলে মেয়েদের প্রেগন্যান্সির এই মুহূর্তটাতে তারা নানারকম অদ্ভুত কাজকর্ম করে থাকে, সেটা হোক হরমোনজনিত কারণ বা অন্য কিছু। পূর্বে কখনো এমন কিছু না করলেও হুট করে এই মুহূর্তটাতে তারা নানারকম আশ্চর্যজনক কাজ করে, যেমনটা নীলার ক্ষেত্রে হচ্ছে। আগে যেটা দেখলে 10 হাত দূরত্ব বজায় রাখত, এখন সেটাই কিভাবে খুশিমনে টেনে টেনে খাচ্ছে। নীলা আবারও আদা চায় কাঁচা লেবুর ঘ্রাণটা টেনে নিজের উৎফুল্লতা প্রকাশ করল। হাসি মুখে আবারও সাদিদের উদ্দেশ্য বলল, একটু খান, খুব মজা হয়েছে, চাচা খুব ভালো চা বানায়। সাদিদ এবার আর না করল না। নীলার হাতটা টেনে তার হাত ধরেই কাপে চুমুক দিল। দুইজনের চা খাওয়া শেষ হতেই সাদিদ বিল মিটিয়ে নীলাকে নিয়ে পার্ক থেকে বেরিয়ে আসল। নীলার কপালে মুখে ততক্ষণে বিন্দু বিন্দু ঘামের কণা দেখা যাচ্ছে। আজকাল মেয়েটা অল্পতেই হাঁপিয়ে যায়, কিন্তু বলার সময় এমন একটা ভাব করবে যেন তার কাছে এসব ওয়ান্টুর ব্যাপার। নীলার পায়ের গতিও ততক্ষণে কমে এসেছে। সাদিদ সেটা বুঝতে পেরে আলগোছে নীলার কাঁধে হাত রাখল। নীলার এতক্ষণ এনার্জি লেভেল হাই থাকলেও এবার জিরোতে এসে থেমেছে। সাদিদ আদুরে স্বরে বলে উঠল, আমার পাখিটার কষ্ট হচ্ছে না? নীলার দুর্বল কণ্ঠে মিথ্যা কথা শুনে সাদিদ চোখ রাঙাল। মুহূর্তেই নীলা ধরা পড়ে গিয়েছে বলে মাথা নিচু করল, আর মিনমিনিয়ে বলল, একটু হচ্ছে, বেশি না। আপনি আবার এই জন্য ধমকা ধমকি শুরু করবেন না কিন্তু। কেন করব না? অবশ্যই করা উচিত। আমার একটা কথা আজকাল তুমি শুনো? দেখেছ এখন এতটা দূর এসে ক্লান্ত হয়ে পড়েছ? নীলা আর উত্তর দিল না। শরীরটা সত্যিই ভীষণ ক্লান্ত লাগছে। সে উঁচু পেটটা ধরে ধীরে ধীরে রাস্তার পাশে ফুটপাতেই বসে পড়ল। সাদিদ মুহূর্তেই সবকিছু ভুলে গিয়ে নীলাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। লক্ষ্মী পাখি, আমার খুব কষ্ট হচ্ছে। ডক্টরের কাছে যাব? না। নীলা দুর্বল গলায় মাথা নাড়িয়ে না করতে থাকল। নীলার দুর্বলতাটার সাথে সাথে সাদিদের নিজের ভিতরকার অস্থিরতাটা ক্রমশ পাল্লা দিয়ে বাড়তে লাগল। সে নিজেও নীলার পাশে বসে তার মাথাটা বুকে চেপে ধরল। এক হাতে আলতো করে জড়িয়ে নিয়ে ক্রমাগত মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। নীলার হাঁসফাঁস লাগছে বিধায় সাদিদ নিজেই তার গলার স্কার্ফটা খুলে দিল। জ্যাকেটের উপরের দুটো বোতাম খুলে দিয়ে ক্রমাগত মুখের সাহায্য ফু দিয়ে নীলার চোখে মুখে বাতাস করতে লাগল। পাখি, এই পাখি এখনো খারাপ লাগছে? নীলা কোনো উত্তর দিতে পারল না। শুধু সাদিদের বুকে মুখ গোজে ঘন ঘন শ্বাস টানতে লাগল। নীলার নীরবতাটুকু যেন সাদিদকে এই মুহূর্তে পাগল করে তুলছে।
তাই সে আবারও অস্থির কণ্ঠে বলতে লাগল, একটু ছাড়ো তো যান, আমরা এখনই হসপিটাল যাব, সব ঠিক হয়ে যাবে, একদম ভয় পাবে না। নীলা এবার মৃদু স্বরে হেসে ফেলল। সে চোখ তুলে সাদিদের রক্তিম মুখটার দিকে নির্নিমেষ তাকিয়ে রইল। নীলাকে বলছে ভয় না পেতে, অথচ সাদিদকে এই মুহূর্তে কেউ দেখলে নিরদ্বিধায় বলে দিতে পারবে এই ছেলে নিজেই এখন ভয় জর্জর। নীলাকে হাসতে দেখে সাদিদের কপাল কুঁচকে এলো, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সে জানতে চাইল, হাসো কেন? আপনি এত ভালোবাসেন কেন? এটা আমার প্রশ্নের উত্তর নয়। তাহলে এটা আমারও প্রশ্নের উত্তর নয়। কথাটুকু শেষ করে একে অপরের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে দুইজনেই এবার ফিক করে হেসে দিল। সাদিদ নীলার মাথাটা আবারও বুকে চেপে ধরে আলতো করে চুলে আঙুল চালিয়ে বলল, শরীরটা ভালো লাগছে এখন? হুম, একেবারে ঠিকঠাক। সাদিদ জোরপূর্বক হাসল। মেয়েটার একটু কষ্টও সাদিদের সহ্য হয় না। আর প্রেগন্যান্সির এই সময়টাতে মেয়েটা কতটাই না কষ্ট সহ্য করে যাচ্ছে। ঈশ্বর মায়েদের এই কষ্টটুকু কমানোর যদি কোনোরকম উপায় থাকত, যদি পুরুষ তার শক্তির বলে অল্প একটু হলেও এই কষ্টের ভাগিদার হতে পারত। সাদিদের বড্ড জানতে ইচ্ছে করে, তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? বাড়ির পার্কিং এরিয়াতে ড্রাইভার গাড়িটা পার্ক করতেই শায়লা রহমান সহ নিধি আর বাকিরা হন্তদন্ত হয়ে ছুটে আসল। শায়লা রহমান নীলার শরীরে আদুরেভাবে হাত বুলিয়ে অস্থিরতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, মা আমার খুব বেশি খারাপ লাগছে। সাদি তুই এমন বোকার মতো কাজ কিভাবে করিস? হসপিটালে না নিয়ে বাড়িতে কেন নিয়ে এলি? ঈশ্বর মা আমি পুরোপুরি ঠিক আছি। আপনার ছেলেকে আমিই বলেছি বাড়িতে নিয়ে আসার জন্য। ওইসব হসপিটালে গেলে আমার আরও বেশি শরীর খারাপ লাগে। তুই বললেই ওকে শুনতে হবে? এমন ভাবসাব যেন তোর সব কথা সে শুনে। শায়লা রহমানের কথায় তীব্র রাগ। নীলা তাকে সযত্নে আগলে ধরে শান্ত করতে চাইল। মা, বললাম তো আমি ঠিক আছি, তাই এখন চিন্তা ছাড়ুন। শুধু শুধু আমাকে নিয়ে আপনাদের এত টেনশন আমার একটুও ভালো লাগে না। ঠাটিয়ে দিব এক থাপ্পড়। খুব বেশি বড় হয়ে গিয়েছ তাই না? তোমাদের নিয়ে টেনশন না করলে কি এলাকার বাকি ছেলেপুলেদের নিয়ে করব? আচ্ছা আমার ভুল হয়েছে। ইচ্ছে মতো বেশি বেশি টেনশন করবেন, এবার খুশি? নীলার দুষ্টুমিশরের কথা শুনে শায়লা রহমান তার কানের লতিটা আলতো করে টেনে দিল। নীলা খিলখিল করে হেসে উঠল। কিন্তু নিধি এসে সত্যি সত্যিই মারল এক থাপ্পড়। নীলা পিঠে হাত বুলাতে বুলাতেই চোখ ছোট ছোট করে নিধির দিকে তাকাল। এভাবে তাকাস কেন? তাকালেও কোনো লাভ হবে না। জানিস মাসুদ যখন গাড়ি নিয়ে হন্তদন্ত হয়ে বের হচ্ছিল আমাদের তখন কি অবস্থা হয়েছিল? সাদিদত তো কিছুই বলেনি। যখন শুনলাম মাসুদকে সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে যেতে বলেছে কারণ তোর নাকি শরীরটা হঠাৎ করে খারাপ করেছে, তখন বুঝতে পারিস আমাদের উপর দিয়ে কি গিয়েছে। এমন পাগলামি কেন করিস পিচ্চু? এত সকালে হাঁটতে না গেলে কি হতো? সরি আপনি, খুব ইচ্ছে হয়েছিল তাই। আচ্ছা হয়েছে, তোর আর বলতে হবে না। যত সব দুষ্টুর আখড়া। চোখমুখটা কেমন শুকনো শুকনো লাগছে। সাদিদ ওকে নিয়ে রুমে যাও তো, আমি হালকা কিছু খাবার নিয়ে আসছি। সাদিদ এতক্ষণ নীরব ছিল, পাশে দাঁড়িয়ে মাভাবির শাসনের আড়ালে যত্নটুকু মন দিয়ে দেখেছে। এখন নিধির কথায় সে নীলাকে নিয়ে রুমের দিকে গেল। রুমে এসেই নীলা বাহিরের জামাকাপড় নিয়েই বিছানায় গা এলিয়ে দিয়েছে। সাদিদ বুকে হাত বেঁধে বিছানায় এলোমেলো হয়ে শুয়ে থাকা নীলার দিকে তাকাল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও রুমে সাদিদের নরঞ্চরণ অনুভব না করে নীলা ধীরে ধীরে চোখজোড়া খুলল। সাদিদকে তার সামনে এভাবে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকতে দেখে জোরপূর্বক হাসল, কিন্তু তাতেও সাদিদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন লক্ষ্য করা গেল না।
তাই নীলা জোরপূর্বক হাসতে হাসতেই বলল, একটু শুয়েছিলাম আর কি, এখনই উঠে যাব। আমি একেবারে ঠিক আছি, কিন্তু কতটুকু ঠিক আছো সেটা আমি বেশ ভালোভাবেই দেখতে পারছি। আমার একটা কথা তো তুমি শুনতে চাও না? এখন কষ্টটা কে পাচ্ছে? আরে কষ্ট কিসের? চুপ, একটা কথা নয়। কত করে বললাম এই অবস্থায় এত সকালে হাঁটতে যাওয়ার প্রয়োজন নেই, শুনলে না আমার কথাটা? সাদিদের গম্ভীর থমথমে কণ্ঠ শুনে নীলা আর প্রত্যুত্তর দেওয়ার সাহস পেল না। সাদিদ গম্ভীর মুখেই বিছানার দিকে এগিয়ে আসল। নীলার সাথে কোনোরকম কথা না বলেই গায়ে পরিহিত শীতের জামাটা খুলে দিল। ওয়াশরুমে গিয়ে একটা টাওয়েল হালকা ভিজিয়ে এনে নীলার গলায় কপালের ঘাম সযত্নে মুছিয়ে দিল। অতঃপর এসির পাওয়ারটা একটু কমিয়ে দিয়ে নীলার শরীরে ভালোভাবে কম্বলটা দিয়ে দিল। এই পুরো সময়টা সাদিদ একেবারে নির্বাক ছিল। নীলারও সাহসে কুলিয়ে উঠেনি তার সাথে কথা বলে যেচে গিয়ে ধমক খাওয়ার। কেননা তার ইমোশনাল ব্ল্যাকমেইলে এক প্রকার অতিষ্ঠ হয়ে সাদিদ গতকাল রাতে বাহিরে হাঁটতে যেতে রাজি হয়েছিল। নতুবা ডক্টরের ওই কথার পর নীলা এক পা বাড়ির বাহিরে রাখবে এটা শুনলে সাদিদ বাড়িঘর উল্টিয়ে ফেলবে, কিন্তু সেই সাদিদই গতকাল প্রাণপাখির কান্নামাখা মুখটা দেখে রাজি হয়েছিল। আর নীলা হাজারবার বলুক সকালে এতটা পথ হাঁটতে গিয়ে তার শরীর খারাপ করেনি, কিন্তু সে নিজে তো জানে তার আচমকা এই জন্যই এতটা খারাপ লাগছিল। তার সাথে সাদিদও এই কথাটা বেশ ভালোই বুঝতে পারছে। কিন্তু রাগ বা অভিমানের বশে হোক এটা নিয়ে নীলাকে আপাতত ধমক দিচ্ছে না। সাদিদ বিছানা ছেড়ে উঠে চলে যেতে নিলেই নীলা দুর্বল হাতে তার কবজি চেপে ধরল। তার হাতের কম্পনি বলে দিচ্ছে সাদিদকে এই মুহূর্তে সে বড্ড ভয় পাচ্ছে। সাদিদ চোখ বন্ধ করে একটা শ্বাস টানল। না, এই মেয়েটা তাকে পুরোপুরি ডুবিয়ে ছেড়েছে। ধমকটা পর্যন্ত দেওয়ার সুযোগ দেয় না। এমন করলে হবে? সাদিদ নিঃশব্দে নীলার শরীরে জড়ানো কম্বলের নিচে আসল। পেটটা উঁচু হওয়ার দরুন নীলা আর এখন বুকে আসতে পারে না। আসলেও যে তার কষ্ট হয় সেটা ভেবেই সাদিদ তাকে বুকে টানে না। তাই সে কাত হয়ে নীলার মাথাটা তার বাহুর উপর রাখল। বুকে না জড়িয়েই আষ্টেপৃষ্ঠে নিজের শরীরের সাথে প্রিয়তমার ছোট্ট শরীরটা মিশিয়ে নিল। দুইজনেই নির্বাক, যেন নীরবতাতেই প্রবল ভালোবাসা আর হাজারো অভিমানের লেনাদেনা চলছে। নীলার চোখজোড়া ম্লান হচ্ছে। আজকাল শরীরটা খারাপ হলেই তার নিজের মনেও ভয় জাগে। এই বুঝি ভালোবাসার মানুষটা থেকে ছিন্ন হয়ে যাবে। এই বুঝি নিজের কলিজার টুকরোটাকে এক পলক দর্শন করার আগেই অতল গহ্বরে হারিয়ে যাবে। এমন হাজারো আজেবাজে চিন্তারা এসে মাথায় ক্রমাগত ভিড় জমাতে চায়। কিন্তু নীলার মন কষ্টে জর্জরিত হলেও সাদিদের নিকট সেটা প্রকাশ করে না। নতুবা এই ছেলেটা যে শেষ হয়ে যাবে, একেবারে নিঃশেষ হয়ে যাবে। নিজের বাহুতে ঠান্ডা পানির অস্তিত্বে অনুভব হতেই সাদিদ খানিকটা নিচু হল। নীলার থুতনিতে হাতটা রেখে মুখটা উঁচু করতেই নীলার অশ্রুসিক্ত আখিপল্লবগুলো নজরে আসল। এতক্ষণ মায়ের থেকে বঞ্চিত থাকলেও এখন কিন্তু সুদে আসলে পৈপি করে হিসেব তুলে মায়ের দিব। ভালোবাসি। সাদিদ চোখ বাঁকিয়ে তাকাল। নীলা ভাবলেশহীন। সাদিদ কয়েক মুহূর্ত স্থির থেকে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে তুলল। নীলার কপালের মাঝ বরাবর সশব্দে উষ্ণ চুম্বন করল। অতঃপর আবারও বুকে জড়িয়ে জড়ানো গলায় বলে উঠল, পাখিটা কি জানে? সে যে ভীষণ পাজি। অন্যায় করে অথচ রাগ দেখানোর সুযোগ দেয় না। এসব বললে রাগ দেখানো যায়? সবসময় রাগ দেখাতে হয় না। তাহলে কি করতে হয়? খুব খুব ভালোবাসতে হয়। ভালোবাসা কি কম হচ্ছে? এই যে এখানে যিনি এসেছেন তিনি কি এমনি এমনি হাওয়া খেয়ে এসেছে? নীলা পেটের উপর রাখা সাদিদের হাতের উপরে নিজের হাতটা সন্তর্পণে রাখল। অতঃপর দৃষ্টি মিলিত করে কথাটার অর্থ বুঝার চেষ্টায় রইল।
নীলাকে এমন করে প্রশ্ন উত্তর দৃষ্টি তাকিয়ে থাকতে দেখে সাদিদ দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। অতঃপর ঝুঁকে এসে নীলার কানের লতিতে ঠোঁট স্পর্শ করে নেশাজড়ানো কণ্ঠে আওড়াল, প্রবল ভালোবাসায় সিক্ত হয়ে তোমার গর্ভে এই ছোট্ট প্রাণটি বেড়ে উঠছে। তাহলে ভালোবাসা কম কিভাবে হলো? উল্টো বলতে হবে সময়ে অসময়ে অতিরিক্ত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটছে। ঈষৎ কি ঠোঁটকাটা এই ছেলে! নীলার তুলতুলে গালগুলো লজ্জায় লালাভ রূপে পরিপূর্ণ হয়েছে। যেন একটু টোকা দিল এই গাল ভেদ করে তাজা রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসতে চাইবে। অপরদিকে সাদিদ পুরোপুরি স্বাভাবিক, বরং নিজের অধৈর্যগুলোর নিয়ন্ত্রণহীন উষ্ণ পরশে নীলাকেই ক্রমশ অস্বাভাবিক করে তুলছে। নীলার মুখের সামনে চলে আসা এলোমেলো চুলগুলোকে সাদিদ আলতো হাতে কানের পিছনে গুজে দিল। আঙুলের উল্টোপাশ দিয়ে প্রিয়তমার গালে লম্বালম্বি দাগ কাটতেই নীলা মৃদুভাবে কেঁপে উঠল। সাদিদ সেটা দেখে নিঃশব্দে হাসল। অতঃপর খুবই নমনীয়তায় প্রিয়তমার কপালে ভালোবাসার উষ্ণ চিহ্ন এঁকে দিল। নীলা নির্নিমেষ তাকিয়ে দেখল সেই ঘোর লাগা আখিযুগল। বরাবরই শুনে এসেছে বিয়ের পূর্বে প্রেমিক মনে ভালোবাসার ছড়াছড়ি থাকলেও বিয়ের পরে এসব কেবল নিছক কল্পনা। সময়ের সাথে সাথে ভালোবাসাগুলোও লবণ ছাড়া তরকারির ন্যায় পানসে হতে থাকে। কিন্তু সাদিদ, নীলা কেন তার মধ্যে পানসে মনোভাব দেখে না? বরং মনে হয় দিনকে দিন ছেলেটার ভালোবাসা যেন তার প্রতি উপচে পড়ছে। একটা কথা জিজ্ঞেস করব? অনুমতি নেওয়ার কি আছে? আমিই তো। নীলা তার কথায় মুচকি হাসল। অতঃপর বলে উঠল, আমার প্রতি আপনার ভালোবাসা এখনো এত তীব্র কেন? এমনটা তো হওয়ার কথা নয়। মানে, আপনাকে কি আমার রোগে ধরেছে? এটা কেমন কথা? তাহলে মানে করছেন কেন? সাদিদ এবার চট করে নীলার কথার অর্থটা বুঝে ফেলল। তাই সে নিচু আওয়াজে হেসে উঠল। বললেন না যে। বলবো কিভাবে ম্যাডাম? আপনার প্রশ্নের অর্থদারি তো আমি করতে পারিনি। কাইন্ডলি এমন বাঁকা তেরাভাবে না বলে সোজাভাবে বলা যাবে? না, বলবো না। কেন? কারণ আপনি আমার কথাকে বাকাততারা বলে অপমান করেছেন। তাই আমি রাগ করেছি, যার ফলে বলা সম্ভব নয়। সাদিদ কয়েক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে নীলার মুখপানে তাকিয়ে রইল। ক্ষীণ সময় অতিবাহিত হতেই সে বাঁকা হাসল। এলোপাতাড়ি সুরসুরি দিতেই নীলার অবস্থা এবার কাহিল। প্লিজ, প্লিজ বন্ধ করেন। আমি আর পারছি না। বলছি আমি। এই তো লাইনে চলে এসেছ। তোমাকে কিভাবে সোজা করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আপনি খুব খারাপ হলেও কিছু করার নেই, তোমারই বর। এখন ভালো মেয়ের মতো চুপচাপ বলে দাও তো। নীলা ঘাড় বাঁকিয়ে একবার সাদিদের মুখশ্রীতে নজর বুলাল। কাত হয়ে এসে সাবধানে সাদিদের বুকে মাথা রাখল। সাদিদের পরিহিত শার্টের উপরের দুইটা বোতাম খোলা, যার দরুন তার বক্ষরমগুলো নিজেদের অস্তিত্ব প্রকাশে উকি দিচ্ছে। নীলা আপনমনে সেগুলোতে আঙুল চালিয়ে খেলতে খেলতে বলে উঠল, এই জীবনে আমাকে ভুলে যাবার এমনকি ভুল বুঝারও অনেক বিষয় আপনার সামনে এসেছে। যখন সম্পর্কের কোনোরকম নাম ছিল না তখনও আপনি আমাতে মত্ত ছিলেন। প্রবাসের এত দীর্ঘ রজনী পার করেও এই আমিটাকেই একমাত্র মনে ধরে রেখেছিলেন। তারপর সম্পর্কের নাম আসার পরও আমাদের মাঝে দূরত্ব এসেছিল ভুলভ্রান্তির অগণিত কারণ। নিজের খুব কাছের মানুষগুলোও আমাকে ভুল বুঝতে বাধ্য হয়েছিল। কিন্তু তখনও আপনি কেন এমনটা করলেন? কেন এত ভালোবাসলেন? কেন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এই আমিটাকেই বিশ্বাস করলেন? আমার যে আপনার এই প্রচণ্ড ভালোবাসার সামনে ভয় হয়, খুব ভয় হয়। নীলার কথাগুলো ক্রমশ জড়িয়ে যাচ্ছে। সাদিদ নীলার মুখ না দেখেও স্পষ্ট বুঝতে পারছে তার প্রাণপাখির মায়াবী আখিজোড়াতে নোনা জল এসে ভিড় জমিয়েছে। নীলা সাদিদের বুকের শার্ট শক্ত করে আঁকড়ে ধরল।
সাদিদ সযত্নে তার মাথায় হাত বুলিয়ে চুলের ভাঁজে চুমু দিল। নরম শরীরের প্রাণপাখিটাকে সাবধানে বুক পাজরে আঁকড়ে নিয়ে মায়াভরা কণ্ঠে বলল, ভালোবাসি তো। আর ভালোবাসায় বিশ্বাস না থাকলে হয়? লোকে বলে সময়ের সাথে সাথে সম্পর্কের মতো বিশ্বাসেও ফাটল ধরে। হ্যাঁ, সেটা হয়তো দেখা যায়। কিন্তু বউ, তাই বলে কি সবাই এক? সবাই কি সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়? ব্যতিক্রম তো অবশ্যই থাকবে, তাই বলে সবাইকে এক পাল্লায় মাপা কোন দিক দিয়ে ঠিক? নীলা ঘাড় উঁচিয়ে সাদিদের দিকে তাকাতেই সে নিঃশব্দে মৃদু হাসল। নীলার মনে যে এখনো অগণিত প্রশ্নের আনাগোনারা এসে ভিড় জমাচ্ছে সেটা বুঝতে পেরে তার মুখটা আজলা ভরে ধরল। অতপর একটু নিচু হয়ে সাদিদ তার কপালে কপাল ঠেকিয়ে পুনরায় বলল, পৃথিবীটা এখন ক্রমশ আধারে তলিয়ে যাচ্ছে। দিনকে দিন অবিশ্বাস, ছলনা, মিথ্যার আড়ালে ভালোবাসার সজীবতা ক্রমশ হ্রাস পাচ্ছে। এই ভালোবাসাহীন পৃথিবীতে বেঁচে থাকা বড্ড যন্ত্রণার। কিন্তু তাই বলে এখনো যে ভালোবাসার ছায়ায় অক্লান্ত প্রেমিক পুরুষের দেখা মিলবে না তেমনটা ভাবা অনুচিত। জানি না আমি কেমন বা কতটুকু তোমার প্রেমে মাতোয়ারা। শুধু এতটুকু জানি তোমার জন্য অনুভূতিগুলো অন্তরাল থেকে উপলব্ধি করি। আর শেষাংশে এসে অনুরাগটা অন্তরালের সর্বোচ্চ গহীনে এসে আপনমনে তৈরি হয়। তাই ভুল বোঝা সম্ভব না বউ, একবারেই সম্ভব নয়। নীলার বন্ধ চোখ বেয়ে পড়া নোনা জলগুলো তার শুকনো গাল ভিজিয়ে দিচ্ছে। এত শোক সে কিভাবে সহ্য করবে? পারবে তো দীর্ঘ বর্ষ রজনী পেরিয়ে এই ভালোবাসার মানুষটাকে সযত্নে আগলে রাখতে? নীলা চঞ্চল হরিণীর ন্যায় নিজেও সাদিদের গালে হাত রাখল। সাদিদ তার কাজকর্ম ঠিক ঠাহর করে উঠতে পারল না। তাকে চরম মাত্রায় অবাক করে দিয়ে নীলা নিজের ভেজা অধৈর্যগোল তার শুষ্ক ঠোঁটজোড়াতে মিলিয়ে দিল। কয়েক মুহূর্ত সাদিদ চমকিত ভাবের মধ্যেই থমকে রইল। নীলা আগ বাড়িয়ে ভুলেও কখনো আদর দিতে আসে না। তার তো সাদিদের এগিয়ে আসাতেই লজ্জায় মরিমরি অবস্থা হয়। সেই নীলা নাকি আজ তাকে এভাবে অস্থির হয়ে চুমু দিচ্ছে। সাদিদ আর কালবিলম্ব করল না। নীলাকে বুকে আগলে নিয়ে সাবধানে বালিশে শুইয়ে দিল। কিন্তু দুটো মনের তৃষ্ণা নিবারণ তখনও থেমে রইল না। নীলার এমন আগ্রাসী রূপ সাদিদের নিকট একেবারে নতুন, তাই মুহূর্তটাকে সে নিজেও চরম উপভোগ করছে। নীলার অস্থিরতা সাদিদের পুরুষ শরীরে তীব্র উত্তেজনা সৃষ্টি করছে। তাই নীলার বাম হাতের আঙ্গুলের ভাঁজে নিজের ডান হাত শক্ত করে আঁকড়ে ধরল। অপর হাতে নীলার চিবুক চেপে ধরে ঠোঁটে ঠোঁট বিচরণের যেন প্রতিযোগিতা চালাল। কত সময় অতিবাহিত হল সেটা দুইজনের কারোই খবরে নেই, কিন্তু মুখে যখন উষ্ণকোমল তরল পদার্থের উপস্থিতি টের পাওয়া গেল তখনই সাদিদের হুঁশ ফিরল। কি হচ্ছে দেখার জন্য সে নীলার ঠোঁট ছেড়ে সরে আসল। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে নীলার মুখপানে তাকাল। মেয়েটা ইতিমধ্যে নিঃশব্দে কেঁদে কেটে চোখমুখ লাল করে ফেলেছে। সাদিদ এবার এতক্ষণের ভালোবাসা মিশ্রিত আদর ছেড়ে মৃদুস্বরে ধমকে উঠল। এটা কি হচ্ছে? আদর দিল কেউ কান্না করে? নাকি প্রশ্নের উত্তর দিয়েছি এভাবে কাঁদবার জন্য? নীলা দ্রুত গালচোখ মুছে সাদিদের সামনে ভালো মেয়ে সাজতেন চাইল। সেটা বুঝতে পেরে সাদিদ তার অগোচরে নিঃশব্দে মৃদু হাসল। দরজায় নখ হতেই সাদিদ নীলার থেকে সরে এসে বিছানা থেকে নামল। এগিয়ে যেতে যেতে শার্টের উপরের দুটো বোতাম লাগিয়ে নিল। নিধি হাতে একটা মিডিয়াম সাইজের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। ভাবিমণি, তুমি আসলে কেন? কাউকে দিয়ে পাঠিয়ে দিতে? অবসরই ছিলাম, তাই ভাবলাম আমিই নিয়ে যাই। নতুবা তুমি থাকলে তো পিচ্চুর ত্রিসীমাতে কাউকে থাকার প্রয়োজন হয় না। সাদিদ তার কথায় হালকা হাসল। অতপর দরজা ছেড়ে বলে উঠল, তাহলে তোমাদের আদরের দুলালিকে কষ্ট করে নিজেই খাইয়ে দাও। খাওয়া নিয়ে এই মেয়ে মহা ড্রামাবাজ। শেষের কথাটা সাদিদ কিছুটা ফিসফিসিয়ে নীলার অগোচরে বলল।
নতুবা তার প্রাণপাখির কানে গেলে মুখটা হুতুম পেঁচার মতো করে রাখবে। নিধি ঠোঁট এলিয়ে হাসল। তাকে ট্রেনিয়ে বিছানায় বসতে দেখে সাদিদ তোয়ালে কাঁধে নিয়ে আবারও বলল, তাহলে তুমি এই মহারানীকে খাওয়াতে থাকো, আমি এর মধ্যে গোসলটা সেরে ফেলি। আরে যাও যাও, বউয়ের চিন্তায় বেচারা গোসল করতে গিয়ে শান্তি পাচ্ছে না। নিধির সামনাসামনি হঠাৎ এমন কথায় নীলা সাদিদ দুজনই কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। সাদিদ বার কয়েক শুকনো কেশে বিনা বাক্য ওয়াশরুমের দিকে পা বাড়াল। সাদিদ চলে যেতেই নিধি ট্রেয়ের উপর থেকে ঢাকনা সরাল। সকাল সকাল নিধি তার জন্য হোমমেড স্যান্ডউইচ, দুটো সেদ্ধ ডিম আর অরেঞ্জ জুস নিয়ে এসেছে। নীলার নজরে সেগুলো পড়তেই তার চোখমুখ কুঁচকে এলো। আপনি এসব কি এনেছ? আমি এসব খাব না। চুপ, প্রতিদিন এক বাহানা করিস। এসব খাবি না তো কি খাবি? আচার নতুবা টকঝাল মিষ্টি টাইপ কিছু নিয়ে আসো। সাদিদ বের হোক, তার কয়েকটা ধমক খেলেই টকঝালের স্বাদ একেবারে মিটে যাবে। নিধির এই কথার পর নীলার মুখটা আরও চুপসে গেল। কেননা সাদিদ এমনটাই করে, প্রতিদিন ধমকিয়ে টমকিয়ে জোর করে হলেও এসব খাইয়ে ছাড়বে। তাদের হ্যাঁ নায়ের বাকবিতণ্ডায় ইতিমধ্যে সাদিদ গোসল সেরে বেরিয়ে এসেছে। নিধি রুমে আছে বিধায় সে খালি গায়ে বের হয়নি। টি-শার্ট আর ট্রাউজার পরে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বেরিয়ে আসল। নীলা দরজার খোলার আওয়াজে সেদিকে ফিরে তাকাল। গোসলের পর বরাবরের মতোই সাদিদকে বেশ স্নিগ্ধ দেখাচ্ছে, কিন্তু এই স্নিগ্ধ চেহারার ছেলেটা এখন তার কি অবস্থা করবে এটা ভেবেই নীলার আগাম বিরক্তি লাগছে। সে আবারও তীব্র বিরক্তিমাখা দৃষ্টিতে প্লেটের উপর রাখা খাবারগুলোর দিকে তাকাল। নিধি তার অবস্থা দেখে মুখ টিপে হাসল। কি হয়েছে ভাবিমণি? এত তাড়াতাড়ি খাওয়ার পর্ব শেষ হয়ে গেল? নাকি আমি গোসল দেরিতে শেষ করলাম? শেষ কোথায়, এখনো তো শুরুরই হয়নি। মানে হচ্ছে তোমার ধমক আজকাল কিছু মানুষের জন্য হজমির ন্যায় কাজ করে। হজমি এতক্ষণ ছিল না, তাই খাওয়াটা অসমাপ্তই রয়ে গেল। সাদিদ চোখ বাঁকিয়ে নীলার দিকে তাকাতেই সে মাথা নিচু করে বিছানার চাদর মোচড়ামুচড়ি শুরু করল। আর চোখে সাহস করে একবার সাদিদের দিকে তাকাতেই আবারও সেই হালকা রাগের আভাযুক্ত চোখজোড়ার সম্মুখীন হল। সে দ্রুত নজর সরাল। ভালো কাজ না? তাহলে এটা হবে কিভাবে? তোমার পিচ্চি বোনটা দিন দিন আদর খেয়ে বাদর হচ্ছে। ভালো জিনিস এখন তার মুখেই যায় না। তুমি জানো, আজকে এই মেয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করা ফ্লাক্স বানিয়ে রাখা রং চা খেয়েছে, তাও আবার চেটেপুটে। অথচ তার শরীরের জন্য ভালো এমন কিছু একটা আমি জোর করেও তাকে খাওয়াতে পারি না। ঠিকই তো পিচ্চু, আমার বেচারা ভাইটাকে এত জ্বালাস কেন? আমি কোথায় জ্বালালাম? নীলা মিনমিনিয়ে কথাটা বলেই আবারও আর চোখে সাদিদের দিকে তাকাল। সে এখনও একদৃষ্টিতে নীলাকেই পরখ করে যাচ্ছে। ঈশস এমন করে তাকায় কেন? নীলার ভয় লাগে না বুঝি? আমাকে দিয়ে হবে না সাদিদ, এই মেয়েকে তুমিই খাইয়ে দাও। নিধি আর দাঁড়াল না। যেখানে সাদিদ রয়েছে সেখানে শুধু শুধু থেকে কি লাভ? সাদিদ এগিয়ে গিয়ে দরজাটা চাপিয়ে আসল। অতপর বিনাবাক্য নীলার পাশে বসে ট্রে থেকে স্যান্ডউইচ হাতে নিল। নিঃশব্দে সেটা নীলার মুখের সামনে ধরতেই নীলা দৃষ্টি এদিক সেদিক ঘুরাতে শুরু করল। সাদিদ কয়েক মুহূর্ত তীক্ষ্ণ চোখে তার ফাঁকিবাজ বউয়ের কর্মকাণ্ড দেখল। অতপর গম্ভীর স্বরে বলল, চুপচাপ হাঁ করো। না মানে খিদে নেই। নীলার কণ্ঠে অসহায়ত্বের ছাপ। কথাগুলো তীব্র আকুতিভরা, কিন্তু সাদিদ সেসবে বিন্দুমাত্র গলল না। থমথমে গলায় আবারও বলল, খেলেই খিদে লাগবে। এটা কেমন লজিক? এসব আজাইরা লজিক মানি না। কানের পিছনে দুই তিনটা পড়লে অনায়াসে মানতে বাধ্য হবে,
এবার চুপচাপ খাবারটা শেষ করো। আমি পাখি। নীলা এবার ভদ্র বাচার মতো হ্যাঁ করল। কে বলবে এই ছেলেটা মিনিট 20 আগেও তাকে আদরে আদরে ক্লান্ত করেছে। এই ছেলে মুহূর্তে মুহূর্তে গিরগিটির মতো রং পাল্টায়। এই নরম তো এই দাবানলের ন্যায় গরম। সবকিছু খাইয়ে সাদিদ নীলার মুখটা সন্তর্পণে মুছিয়ে দিল। এতক্ষণ গম্ভীর মুখে থাকলেও এখন তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলছে। সাদিদ নীলার গোলুমোলু গালগুলো হালকা করে টেনে দিয়ে কপালে আদর ভরা চুমু খেল। নীলার ঠোঁটের কোণেও কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠল, কিন্তু সেটা বেশ একটা দীর্ঘায়িত হল না। লক্ষ্মী বউ আমার। একটু পর আবার সাথে নাস্তা করে ফেলবে, একেবারে ফাস্ট ফাস্ট। এমন ভয়াবহ কথা শুনিয়েও সাদিদের মধ্যে কোনোরকম হেলদোল নেই। সে নিজেই ক্লোজেট থেকে অফিসিয়াল ড্রেস বের করে গায়ে জড়াচ্ছে। অপরদিকে নীলার মুখটা একেবারে দেখার মতো হয়েছে, যাকে এক কথায় বলে বাংলার 5। শাহেদ আর হাসিবুর রহমান ইতিমধ্যে গাড়িতে বসে ওয়েট করছে। সাদিদ বের হলেই একসঙ্গে যাবে। শাহেদ বারবার ঘড়ির কাঁটা দেখে যাচ্ছে, কিন্তু সাদিদের খবর নেই। আর কতক্ষণ বাবা? লিভিং রুম থেকে এখানে আসতে সর্বোচ্চ 2 মিনিট লাগার কথা, সেখানে 15 মিনিট ওভার। আরে অধৈর্য হচ্ছিস কেন? এটা নতুন কি? সে আমাদের এগিয়ে যেতে বলে প্রতিদিন নিজের মহৎ কাজ উদ্ধার করে। বলেই তিনি হেসে ফেললেন। অপরদিকে শাহেদও সিটে শরীর এলিয়ে মৃদু স্বরে হাসল। মা, আমি না আসা পর্যন্ত প্লিজ ওকে একা থাকতে দিও না। তুমি না হয় ভাবিমনি, নতুবা যে কোনো একজন সর্বদা যেন ওর পাশে পাশে থাকে। শায়লা রহমানের বিরক্তির মাত্রা যেন এবার অতিক্রম করবে। ছেলেটা প্রতিদিন এই এক কথা বলে বলে তার কান রীতিমতো পচিয়ে দিচ্ছে। সাদি, তুই কিন্তু এই বয়সে এসেও অনায়াসে আমার হাতের কয়েকটা থাপ্পড় খেয়ে ফেলতে পারিস। প্রতিদিন এসব বলার কোনো মানে হয়? তার কণ্ঠে প্রচণ্ড বিরক্তির ছাপ। সাদিদ সেটা দেখে মুখটা লটকিয়ে ফেলল। মায়ের হাতটা 2 হাতে চেপে ধরে উল্টোপাশে ঠোঁট ছুঁয়ে নরম গলায় বলে উঠল, কি করব মা? শান্তি পাই না তো, তাই নিজের একটু প্রশান্তির জন্য বারবার এমন করে বলে যাই। শায়লা রহমানের মুখে তৎক্ষণাৎ বিরক্তি কাটিয়ে মায়া এসে ভর করল। তার ছেলেটা যে কাউকে এমন করে ভালোবাসতে পারে এটা তার নিকট স্বপ্নের মতো। ছেলেটাকে কোনো সময় এইসব প্রেম ভালোবাসায় জোড়াতে দেখেনি। সব সময় পড়াশোনা, পরিবারের সদস্য আর বাকি সময়টুকু বন্ধুদের সাথেই কাটিয়েছে। আর আজ কিনা এই ছেলেটাই একটা মেয়েকে চোখে হারায়। প্রতিদিন মায়ের নিকট তাকে নিয়ে কত আকুতিমিনতি করে। তিনি ছেলের কপালে স্নেহের চুম্বন করে সযত্নে মাথায় হাত বুলিয়ে বললেন, একদম চিন্তা করবি না, এরা 2 বোন আমার কাছে ছেলের বউ নয়, বরং 2টা মেয়ে। তাই নিজের মেয়েকে দেখা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। সাদিদ একগাল প্রশান্তির শ্বাস টেনে হাসল। অতপর মায়ের থেকে বিদায় নিয়ে অদূরে সোফায় বসা নীলার দিকে এগিয়ে আসল। তার পাগলি বউটা ভাগিনার সাথে বসে সিএন চ্যানেলে ওগি কার্টুন দেখছে। আর একটু পরপরই 2 জনের হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। সাদিদ সেটা দেখে নিজেও ঠোঁট চেপে খানিকটা হাসল। তারপর এগিয়ে গিয়ে নীলার পাশে বসে সাদকে টেনে নিজের কোলে আনল। গালে ঠেসে চুমু দিতেই সাদ বিরক্তির সুর তুলে গাল ঘষতে ঘষতে নীলার নিকট অভিযোগ তুলল, খালামণি, পাপু পোপা। গাল খেয়ে ফেলে। নীলা হেসে ফেলল তার অভিযোগ মাখা কথা শুনে। সাদিদ তাকে হাসতে দেখে দুষ্টু হেসে নীলার হাসি বন্ধ করার টেকনিক অবলম্বন করে বলল, খালামণি আর কি বলবে? খালামণিরই তো আরও অনেক কিছু খেয়ে ফেলি। গাল, নাক, ঠো। আল্লাহর ওয়াস্তে চুপ করেন, অসভ্য লোক একটা। শেষোক্ত কথাটা নীলা বেশ বিড়বিড়িয়ে সাদিদের অগোচরে নিচু স্বরে বলে উঠল।
সাদিদ বুঝতে পেরেও এখনকার মতো ছেড়ে দিল। অলরেডি অফিসের জন্য অনেক লেট হয়ে গিয়েছে। তাই ঝটপট সাদের চোখের উপর হাত ধরে নীলার মাথায় গাঢ় চুমু খেল। ঈশ্বর, সরাও সরাও, অন্ধকার লাগে। বিচ্ছু একটা। চাচি মনির সাথে একদম দৌড়াদৌড়ি করবে না, তাহলে কিন্তু চাচ্চু খুব রাগ করব। মনে থাকবে? সাদ একেবারে সব বুঝে গিয়েছে এমন একটা ভাব টেনে দ্রুত মাথা উপর নিচ করল। কিন্তু তার ছোট্ট মস্তিষ্ক বরাবরই সাদিদের চাচি মনি আর নীলার খালা মনি ডাক নিয়ে মারাত্মক ঝামেলা পাকিয়ে বসে থাকে। কিন্তু সে প্রতিবারই নির্বাক শ্রোতা। সাদিদ নিজের অনাগত স্নেহের টুকরোটাকে সহ খালামণি এবং ভাগিনাকে আদর দিয়ে অফিসের জন্য বের হয়ে গেল। গাড়ির সামনে আসতেই শাহেদ রসিকতা মিশ্রিত স্বরে বলে উঠল, ভাগ্যিস এসেছিস, নতুবা আমি আর বাবা ভেবেছিলাম একটা ঘুম দিয়ে দিব। সাদিদ তার কথার সারমর্ম বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসল, অতপর বিনাবাক্য দরজা খুলে ফ্রন্ট সিটে বসে পড়ল। শাহেদ আর দেরি না করে দ্রুত গাড়ি স্টার্ট দিল। কিছুদূর যাওয়ার পরই গাড়ির মিররে চোখ পড়তেই সাদিদের বুক বোধহয় কেঁপে উঠল। সে উত্তেজিত কণ্ঠে শুধু বলল, ভাইয়া প্লিজ গাড়ি থামাও। শাহেদ এক কথাতেই গাড়ির ব্রেক চাপল। কিন্তু কি জন্য সাদিদ ব্রেক করতে বলেছে সেটা আর জিজ্ঞেস করতে পারল না, কেননা সাদিদ ইতিমধ্যে হন্তদন্ত হয়ে গাড়ি থেকে বের হয়ে গিয়েছে। নীলা মোজাইক পাথরের মেঝেতে নিচু হয়ে বসে স্যান্ডেলের ভিতরে চলে আসা ছোট নুড়ি পাথরটা বের করে নিল। অসমান ধারালো তীক্ষ্ণ ছিল বলে পায়ের তালুতে একটুখানি লেগেছে। সে এতক্ষণ এটা পরখ করতেই ব্যস্ত ছিল। এরই মধ্যে আচমকা কেউ একজন ঝড়ের গতিতে এসে তাকে নিজের বলিষ্ঠ বাহুবন্ধনে আবদ্ধ করে নিয়ে বুক পাজরে আঁকড়ে ধরল। তাকে আঁকড়ে ধরা মানুষটার হৃদস্পন্দন অস্বাভাবিক হারে চলছে। নীলাকে এতটাই শক্ত করে ধরেছে যে সে মাথা উপরে তুলে তাকাতে পর্যন্ত পারছে না। কিন্তু ব্যক্তির মুখশ্রী নজরে না এলেও নীলার বুঝতে বিন্দুমাত্র সমস্যা হচ্ছে না মানুষটিকে, কেননা তার স্পর্শ যে নীলার রক্তকণিকাগুলোর পর্যন্ত মুখস্থ। তার আদরমাথা ভালোবাসাগুলো নীলার রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে। প্রেমিক পুরুষের এই মাতালোকরা গায়ের গন্ধে নীলা চোখ বন্ধ করেই দূর থেকে বহুদূর পাড়ি দিতে পারবে। কলিজা, পেইন হচ্ছে তোমার? খুব বেশি ব্যথা হচ্ছে? সাদিদের কণ্ঠস্বর ক্রমশ কেঁপে কেঁপে উঠছে। সাথে যুক্ত হয়েছে চোখে মুখে মারাত্মক ভয়। কিন্তু নীলা এসবের কিছুই ঠাহর করে উঠতে পারছে না। কি পেইন? কিসের ব্যথা? নীলা দ্বিধাজড়িত কণ্ঠেই জিজ্ঞেস করল। কিসের পেইন? আমি আবার কখন ব্যথা পেলাম? সাদিদের কাঁপুনি ভাব এখনো যায়নি। সে তার গালে নিজের কাপা ডান হাতটা রেখে ভয়ার্ত কণ্ঠেই আবার বলল, তোমাকে দ্রুত পায়ে এগিয়ে আসতে দেখলাম। কিছু বুঝে উঠার আগেই হঠাৎ তুমি নিচে বসে পড়লে। আমি মিররে স্পষ্ট তোমার ব্যথাজনিত মুখশ্রী দেখেছি। প্রিন্সেসের আগমনের তো আরও সময় বাকি আছে। এত তাড়াতাড়ি পেইন উঠে গেল? আসো, কোলে নেই। আমরা এখনই হসপিটাল চলে যাব। নীলা এই মুহূর্তে কিংকর্তব্যবিমূঢ়। সে হাসবে না কাঁদবে এটাই এখন বুঝে উঠতে পারছে না। মূলত এক কথায় সে নিজের অনুভূতিই বুঝতে এই মুহূর্তে অক্ষম। তাই সে কেবল ফ্যালফ্যাল দৃষ্টিতে সাদিদের অস্বস্তিভরা মুখশ্রীতে তাকিয়ে রয়েছে। এরই মধ্যে শাহেদরা গাড়ি থেকে নেমে চলে এসেছে। এদের দুইজনকে এই অবস্থায় দেখে তারাও চিন্তায় পড়ে গেল। শাহেদ দুশ্চিন্তাগ্রস্তে বলে উঠল, কি হয়েছে ভাই? তুই এভাবে দৌড়ে আসলি? নীলা ঠিক আছে তো? তুই ওকে এভাবে ধরে আছিস কেন? কি হয়েছে নীলা? তোমার শরীর কি খারাপ লাগছে? হ্যাঁ রে মা। তুই ঠিক আছিস? শাহেদের মা, এই শাহেদের মা, তাড়াতাড়ি বের হও। দেখো মেয়েটার শরীর খারাপ করেছে।
এতক্ষণ বোধহয় এতটুকুরই অভাব ছিল, যা এই পাগলাটে প্রেমিকের কৃপায় 16 আনায় পরিপূর্ণ হয়েছে। নীলাকে আরও এক দফা অবাক করে দিয়ে বাড়ির ভিতর থেকে হুড়মুড়িয়ে শায়লা রহমান, নিধি এবং কাজের মেয়েগুলো পর্যন্ত বেরিয়ে আসল। মাকে দেখে যেমন সব সন্তানেরা নরম হয়ে যায়, সাদিদেরও তেমনটাই হল। তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে না পড়লেও চোখজোড়া ঝাপসা হয়ে আসল। সে ধরা গলায় শায়লা রহমানের উদ্দেশ্য বলে উঠল, মা, আমার পাখির কষ্ট হচ্ছে। ছেলের এমন অসহায় মুখশ্রী দেখে মায়ের মনটা নিঃশব্দে যেন ডুকরে কেঁদে উঠল। তিনি আলতো হাতে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনার স্বরূপ প্রবল আত্মবিশ্বাসের কণ্ঠে বললেন, শান্ত হো বাবা, ওর কিছু হবে না, আমরা সবাই আছি তো। এখনই হসপিটাল চলে যাব। কই গো শুনছ? জলদি এমার্জেন্সিতে কল দিয়ে হসপিটালে সিট বুক করো। আমরা আর 1 সেকেন্ডও সময় নষ্ট করব না। নীলার চোখজোড়া এখনো গোলগোল হয়ে আছে। কি হচ্ছে এসব? দয়া করে কেউ কি তাকে কষ্ট করে একটু বলবে? সাদিদ নীলাকে এতক্ষণ নিজের বুকেই চেপে ধরে রেখেছিল। এখন তাকে কোলে তুলে নিতে গেলেই নীলার ভাবনায় ছেদ পড়ল। সে এই ছেলের কর্মকাণ্ডে এখন মারাত্মকভাবে বিরক্ত। তাই সাদিদকে থামিয়ে বিরক্তিমাথা কণ্ঠে বলল, ছাড়ুন বলছি, একদম কাছে আসবেন না। এমন করে বলে না পাখি, তোমার কষ্ট হচ্ছে তো। আসো, এখনই হসপিটালে নিয়ে যাব। চুপ থাকুন তো। আমি কি একবারও আপনাকে বলেছি যে আমার কোনো জায়গায় ব্যথা হচ্ছে? আমি উত্তর দিচ্ছি, বলিনি। তাহলে এসব পাগলামির মানে কি? পাগলামি কোথায় করলাম? আমি স্পষ্ট তোমার চোখে মুখে ব্যথার ছাপ দেখেছি। নীলা ফোঁস করে একটা শ্বাস ফেলল। না, এই পাগলকে বোঝানো তার পক্ষে সম্ভব নয়। সে এক পলক বাকি সবার দিকে তাকাল। সাদিদের পাগলামিতে তারাও চিন্তায় পড়ে গিয়েছে। তাই সকলের চিন্তার অবসান ঘটাতে সে পাশে পড়ে থাকা ছোট্ট নুড়ি পাথরটা হাতে নিল। হাত বাড়িয়ে সেটা সবার দৃষ্টির সামনে এনে সকলের উদ্দেশ্য বলল, এই যে পাথরটা দেখছেন, এটা পায়ে লেগে একটু ব্যথা পেয়েছিলাম, আর সেটা দেখেই পুরো ঘটনা বিস্তারিত না শুনেই এই পাগল মানুষ নিজেও চিন্তায় পড়েছে এবং সাথে সাথে আপনাদের সবাইকেও দুশ্চিন্তায় ফেলেছে। সবাই তার কথা শুনে বিস্মিত হল। অপরদিকে সাদিদ তীক্ষ্ণ চোখে নীলার দিকে তাকিয়ে রয়েছে। নীলা সেটা দেখেও পাত্তা দিল না। সে নিজেই পাগল, আবার এখন আসছে নীলার দিকে চোখ বড় করে তাকাতে। তাকাবেই না সে। সবাই কয়েক মুহূর্ত একে অপরের মুখপানে তাকিয়ে থেকে এবার সশব্দে হেসে উঠল। শাহেদ হাসতে হাসতেই বলতে থাকল, লাইক সিরিয়াসলি ভাই, তুই সব না শুনেই এতদূর চিন্তা করে নিলি? সত্যিই আমার হাসি থামছে না। পাশে দাঁড়িয়ে নিধিও নিঃশব্দে মুখ টিপে টিপে হাসছে। সে শাহেদের কাঁধে হাসি থামাতে মৃদুভাবে ধাক্কা দিল। নিধির ইশারা বুঝতে পেরে সে প্রাণপণে হাসি থামাবার চেষ্টায় রয়েছে, কিন্তু হাসি যেন থামার নামই নিচ্ছে না। রহমান দম্পতিও ছেলেকে বউয়ের প্রতি এমন পাগল দেখে মুখ টিপে হেসে যাচ্ছে। সাদিদ এবার নীলার ন্যায় সকলের দিকে এক পলক বিরক্তিমাখা দৃষ্টিতে তাকাল। অতপর নীলার দিকে তাকিয়ে ভ্রজগোল কুঁচকে গম্ভীর থমথমে স্বরে বলে উঠল, তুমি তাহলে বাহিরে কেন এলে? আর তোমার মধ্যে এত তাড়াহুড়োই বা কেন ছিল? নীলার এতক্ষণের পূর্ববর্তী বিরক্তির আভাস সম্পূর্ণ মিলিয়ে গিয়ে মুখটা চুপসে গেল। সাদিদ এতক্ষণ দুশ্চিন্তায় পাগল থাকলেও এখন নীলাকে ঠাটিয়ে দুইটা লাগাতে পিছুপা হবে না। তাই সে আমতা আমতা করে নিচু স্বরে বলল, আপনার ফোনটা ভুলে রেখে এসেছিলেন? সিরিয়াসলি? তুমি সামান্য একটা ফোন দেওয়ার জন্য এমনভাবে বেরিয়ে আসবে? তোমাকে নিয়ে আমি কি করব? এতটুকু বুঝো শক্তি কি তোমার মধ্যে এখনো হয়নি? তোমাকে ব্যথায় কাতর হয়ে নিচে বসতে দেখে আমার অনুভূতি কেমন হয়েছিল সেটা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? কেন এসেছো বাহিরে?
শেষোক্ত কথাটা সাদিদ উচ্চস্বরে চেঁচিয়ে বলল। নীলা আচমকা এমন ধমকে ভয় পেয়ে কেঁপে উঠল। সাদিদ তারপরও থামল না। সকলের সামনেই নীলার কাঁধ চেপে তার শরীর মৃদুভাবে ঝাঁকিয়ে আবারও ঝাঝালো স্বরে বলল, মেরে ফেলবি আমাকে? কতটুকু কষ্ট হয় বুঝিস না তুই? এতটা পাষাণ কিভাবে হতে পারিস? একটুও দয়ামায়া কি তোর মধ্যে নেই? সাদিদ মৃদু ধাক্কা দিয়ে নীলার কাঁধ ছেড়ে দিল। নীলার চোখজোড়াতে ভালোবাসার মানুষ থেকে এমন তিক্ত বাক্য শুনে ইতিমধ্যে অবাধ্য অশ্রুকণারা এসে ভিড় জমিয়েছে। সে অশ্রুসিক্ত আখিযুগলে আর চোখে একবার উপস্থিত সবার দিকে তাকাল। সাদিদ কখনোই নিজেদের ভেতরকার রাগক্ষোভ অন্য কারো সামনে প্রকাশ করে না, কিন্তু আজ হঠাৎ সকলের সামনে এমন করাতে কষ্টের সাথে সাথে নীলার ভীষণ লজ্জাও লাগছে। সে বর্তমান পরিস্থিতিতে খুব বেশি বিব্রতবোধ করছে। সাদিদ এখন নিজের মধ্যে না থাকলেও নীলার অবস্থাটা বাকি সবাই বেশ ভালোই বুঝতে পারছে। তাই শাহেদি গম্ভীরস্বরে বলল, সাদি, বিহেভ ইউরসেলফ। ওর সাথে তুইতোকারি করছিস কেন? নীলার এখানে কি দোষ? তুই নিজেই তো উল্টো পাল্টা ভেবে নিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করেছিস। কি বললে তুমি? দোষ নেই? সাদিদ এতটাই রেগে গিয়েছে যে পাশের একটা ডালিয়া ফুলের টবে সজোরে লাথি দিল। টব ভাঙার বিকট আওয়াজে নীলার এবার নিঃশব্দের কান্না ফুপানিতে রূপ নিল। নিধি তাকে সামলানোর জন্য দ্রুত বাহু জড়িয়ে আগলে ধরল। চুপ, একদম কাঁদবি না। একটা টু শব্দ যেন না হয়। তোর কান্নার আওয়াজ আমার কাছে বিষের ন্যায় মনে হচ্ছে। চুপ কর সাদি। কখন থেকে মেয়েটার সাথে রাগারাগি করে যাচ্ছিস? ভুলে যাস না তোর মা বাবা, ভাই ভাবি সহ অনেকেই এই মুহূর্তে তোদের সাথে উপস্থিত। তাই নিজেদের রুমের বিষয় বাইরে এনে মেয়েটাকে আর বিব্রতবোধ করাস না। সাদিদ কোনোভাবেই নিজের রাগটাকে যেন কমিয়ে আনতে পারছে না। সে রক্তিম চোখজোড়া নিয়ে আবারও এক পলক নীলার অশ্রুসিক্ত মুখশ্রীতে নজর বুলিয়ে হনহনিয়ে সেখান থেকে প্রস্থান করল। এলোমেলোভাবে গেইট পেরিয়ে তার গাড়িটি বের হতেই শায়লা রহমান একটা দীর্ঘশ্বাস ফেলে নীলার দিকে এগিয়ে গেলেন। মেয়েটার চোখমুখ ইতিমধ্যে ফুলে গিয়েছে। তিনি সযত্নে গাল মুছিয়ে দিয়ে তাকে সান্ত্বনা দিতে বলে উঠলেন, কাঁদিস না মা। জানিস তো ছেলেটা আমার, তুই বলতে পাগল। চোখে হারায় তোকে। তাই তো তোর এমন ছেলেমানুষই সহ্য করতে পারে না। ছেলেটা প্রচণ্ড ভয় পায় তোকে নিয়ে। ওর এমন আচরণে কষ্ট পাবি না, দেখ গিয়ে, হয়তো বা তোকে ধমকিয়ে সে নিজেও এখন শান্তি পাচ্ছে না। আমি জানি মা, আমি উনার সবটুকুই জানি, কিন্তু আমিও যে সহ্য করতে পারছি না। আমার কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। নীলা শায়লা রহমানের বুকে মুখ চেপে নিজের ভেতরকার কষ্টের সাগরটা কমাতে চাচ্ছে, কিন্তু না। অতিরিক্ত ভালোবাসা দিয়ে দিয়ে সাদিদ তাকে আজ পুরোপুরি ভালোবাসার কাঙাল বানিয়ে ছেড়েছে, তাই এখন আর একবিন্দু কষ্ট তার দ্বারা সহ্য হয় না। মন যে কেবল সুখ চায়, বড্ড বেশি ভালোবাসার সুখ। ধানমন্ডির একটা আভিজাত্যপূর্ণ রেস্টুরেন্টের কর্নারের টেবিলে শান্ত মাথা নিচু করে বসে রয়েছে। প্রাইভেসির জন্যই মূলত এখানে বসা। অতিথির সুবিধার জন্য এখানে কেবিন সিস্টেম করা আছে। আর শান্ত আপাতত তেমনই একটা কেবিনে রয়েছে। সে একা নয়, তার সামনের চেয়ারেই তানবীর একধানে ফোন স্ক্রুলিংয়ে ব্যস্ত। যেন এমন একটা ভাব, এই মুহূর্তে ফোনের নিউজফিডের ঊর্ধ্বে তার কাছে আর কিছু নেই। শান্ত আবারও আর চোখে একবার তার দিকে তাকিয়ে মিনিমিনিয়ে বলল, আমি আগে থেকে কিছু জানতাম না, আর না এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল। হঠাৎ করেই এত সব। ইট শ ওকে ডিয়ার। তুমি এমন ভয়ার্ত স্বরে এক্সপ্লেইন করছো কেন? এখানে ভয় পাওয়ার মতো কি আছে? এনগেজমেন্ট হয়েছে, সো কংগ্রাচুলেশনস। তানবীরের ঠোঁটের কোণে হাসির রেখা।
শান্তর বুকের বাম পাশটা আচমকা তীক্ষ্ণ ব্যথায় যেন জর্জরিত হয়ে গেল। তানবীর তাকে তুমি বলে সম্বোধন করছে? এই ছেলেটা তো সবসময় তাকে বলতো আপন মানুষদের সে তুমি করে বলতে পারে না। কেমন পরপর লাগে। শান্ত এই নিয়ে কতসময় রাগ দেখিয়েছে, অথচ তানবীরের ভাষা শুধরাতে পারেনি। সে হাসিমুখে তখন আরও বেশি করে তুইতকারি করত। পূর্বে এটাতে বিরক্তবোধ করলেও আজকে যেন এটা না করাতেই তানবীরের শব্দগুলো তার নিকট অসহ্যনীয় তীক্ষ্ণ যন্ত্রণার ন্যায় অনুভব হচ্ছে। তার এমন এলোমেলো অবস্থা দেখে তানবীর যেন আরও বেশি মজা পেল। তাই টেবিলের উপর থেকে শান্তর বাম হাতটা আচমকা নিজের হাতে নিয়ে নিল। অতঃপর অনামিকাতে চকচক করা সাদা পাথরের ছোট্ট ডায়মন্ডের আংটিটা বেশ মনোযোগ দিয়ে দেখতে লাগল। বাহ, খুব সুন্দর তো। বর তাহলে পয়সাওয়ালা? এনগেজমেন্টেই এত দামি ডায়মন্ডের আংটি দিল, বিয়ের সময় তো শরীর ভরে গহনা পরিয়ে দিবে। আঙ্কেল আন্টি নিশ্চয়ই খুব খুশি। আপনি এমন করছেন কেন? আরে আমার কথা ছাড়ো, তোমাদের কথা বলো। পরিবারের সবাই তো নিশ্চয়ই অনেক বেশিই খুশি। শত হলেও কানাডার মাটিতে সেটেল হওয়া ছেলে, ভালো পরিবার, টাকা পয়সা অঢেল। তার উপর ছেলে দেখতে শুনতেও হিরোর থেকে কম না। মেয়ে জামাই হিসেবে আর কি চাই? এমনটাই তো। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনাকে আমার স্বাভাবিক মনে হচ্ছে না। ঈশ্বর সুইটহার্ট, আম টোটালি ফাইন। তাছাড়া সামনে বর্ষর একটা বিয়ের দাওয়াত পাব, ঠিক না থেকে কি পারা যায়? তানবীর হাসিমুখেই সবটা কথা শেষ করল। শান্ত মনে কষ্ট নিয়ে তানবীরের মুখপানে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তানবীরের হাসিমুখটা ধীরে ধীরে থমথমে রূপে পরিণত হতে লাগল, যেমনটা গ্রহণের সময়ে চন্দ্রসূর্যের হয়ে থাকে। হাসিমাখা মুখটাতে মুহূর্তেই নিকষকালে অন্ধকার যেন ছেয়ে গেল। আর এই সবটাই একেবারে সামনে বসে শান্ত সচোখে দেখে গেল। আচমকা শান্তর বাম হাতটা তানবীর শক্ত হাতে চেপে ধরল। শান্ত মৃদুভাবে ব্যথা পাচ্ছে। অপরদিকে তানবীর সেটা দেখেও পুরোপুরি ভাবলেশহীন। শান্ত এবার সহ্য করতে না পেরে দুর্বলস্বরে বলে উঠল, আমি খুব ব্যথা পাচ্ছি। ও রিয়েলি? আমার তো মনে হচ্ছে না। বিয়ের সুখের সামনে তো এসব নিছক ধরাছোঁয়ার বাহিরে। তাই না হটি, প্লিজ এসব বলবেন না। আপনি নিজের মধ্যে নেই, তাই না কি? তানবীরের শান্ত স্বর নিমিষেই পাল্টে গেল। সে একটানে শান্তর অনামিকা আঙুল থেকে বাগদানের রিংটা টেনে খুলে নিল। দিকবিদিকশূন্য হয়ে সেটা কোথাও পড়তেই শান্ত চমকিত দৃষ্টিতে তানবীরের মুখপানে তাকাল। নিজের মধ্যেকার উত্তেজনা চেপে রাখতে না পেরে বলেই ফেলল, কি করেছেন এটা আপনি? কোথায় ফেলেছেন রিংটা? এটা খুঁজে না পেলে বাবা আমাকে জীবিত কবর দিয়ে দিবে। তানবীর যেন আর সহ্য করতে পারল না। চোখের পলকে শান্তর হাতে টান দিয়ে চেয়ার থেকে তুলে নিল। শান্ত কিছু বুঝে ওঠার আগেই টেবিল টেনে জোর প্রয়োগ করে নিজের উরুর উপর বসিয়ে দিল। শান্ত হয়তো অবাক হয়ে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু তানবীর সেটা হতে দিল না। ক্ষিপ্তভাবে তার ঠোঁট কামড়ে ধরল। শান্তর কয়েক মুহূর্ত লাগল পুরোপুরি বিষয়টা বুঝে উঠতে। আর যখন বুঝতে পারল কি হচ্ছে এটা, তখন মেয়েলি লজ্জায় সে কুঁকড়ে গেল। কিন্তু সেটা দীর্ঘায়িত হল না, কেননা ধারালো দাঁতের হিংস্র কামড়ে ঠোঁটজোড়া বোধহয় কেটে যাচ্ছে। তানবীরের এমন আক্রমণে শান্ত কোনো রকম বাক্য উচ্চারণ করার পরিস্থিতিতে নেই। আর সে চায়ও না। যেহেতু অন্যায় সে করেছে তাই এখন শাস্তি ভোগ করতেই হবে। নিজের সহ্যশক্তি ক্রমশ নিচে নেমে আসছে, ব্যথায় জর্জরিত হয়ে যাচ্ছে সমস্ত মুখমণ্ডল। কিন্তু শান্ত নির্বাক। তানবীরের পিঠের সার টাকরে ধরে সে নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছে, আর অপরদিকে নিঃশব্দের নোনাজলে তার শুষ্ক গাল ভিজে সিক্ত হচ্ছে।
কতক্ষণ এই হিংস্র ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটল সেটা বলা মুশকিল, কিন্তু ভালোবাসার ভিন্ন রূপের দীর্ঘ যন্ত্রণার পাট চুকিয়ে ব্যথাযুক্ত ঠোঁটযুগলের ব্যথা নিরাময়ে এবার প্রেমিক পুরুষ কোমল আদরে প্রেয়সীতে মত্ত হল। গাঢ় থেকে তীব্র গাঢ় হতে থাকল অধৈর্যযুগলের বিচরণ। শান্তর কোমর পেঁচিয়ে তাকে নিজের সাথে তানবীর আরেকটু ঘনিষ্ঠ করে তুলল। শান্ত বাধা দেওয়ার শক্তি খুঁজে পেল না, শুধু অনুভব করতে পারল ভীষণ লজ্জা এবং ব্যাখ্যাহীন ভালোলাগার এক তীব্র শিহরণ। নিজের রাগ, ক্ষোভ, ভালোবাসা সবকিছু মিটিয়ে নিয়ে প্রেমিক এবার ধীরে ধীরে প্রেয়সীর ঠোঁট থেকে নিজের ঠোঁটযুগল আলাদা করল, কিন্তু নিজেকে পুরোপুরি নয়। কপালে কপাল ঠেকিয়ে তানবীর ঘন ঘন শ্বাস টেনে বলে উঠল, তুই কি ভাবিস তোর এমন অর্থহীন এনগেজমেন্টের কথা শুনে এই তানবীর তোকে ছেড়ে দিবে? হতে দিবে অন্য কারো ঘরনি? এমনটা ভেবে থাকলে তুই ভুলের দুনিয়ায় বসবাস করছিস। ভেবেছিলাম তোর অনার্স শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তাই তোর বাপের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইনি। কিন্তু শ্বশুরমশাইয়ের দেখি আমার বউকে অন্য কারো ঘরে তুলে দেবার হহুত তাড়া, তাই এবার আমারও তাড়া লাগছে। এখনই বিয়া হইব। অপেক্ষার পাট চুকিয়ে এখন সময় বিয়ের পাঠ পূর্ণ করার। শান্তর গলার স্বর আটকে গিয়েছে। কি থেকে কি হচ্ছে সবকিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতেও পারছে না। কিন্তু সেটা হলেও পারা যেত। ভুল জায়গায় ভুল কথা বলার থেকে নীরব থাকা বুদ্ধিমানের কাজ। কিন্তু শান্ত যেন এখন এই অবুঝের কাজটাই করে বসল। আংটিটা? তানবীর মুহূর্তেই কপাল সরিয়ে শান্তর গাল চেপে ধরল, এমনভাবে ধরেছে যেন এখনই গালভেদ করে দাঁতে আঙুল লেগে যাবে। এমন আজাইরা পটপট করবি তো মুখটা একেবারে সেলাই করে দিব। আংটি? তাই না? ভুল করেও আর একটা আংটি বিষয়ক কথা বললে আংটির সাথে সাথে তোকে ছুঁড়ে ফেলব। কিন্তু ছুঁড়ব বলেছি বলে এটা ভাবিস না যে তোকে ছেড়ে দিব। এই তানবীরের থেকে ছাড়া পাওয়া এত সোজা না জান। একবার যেহেতু হাত আঁকড়ে ধরেছি সেটা আমৃত্যু পর্যন্ত ছাড়ছি না। তুই ছাড়তে চাইলেও ছাড়ব না। এটা মগজে প্লাস শরীরের সব অঙ্গে ভালোভাবে গেঁথে রাখো। গালটা এতক্ষণ পর ছাড়া পেতেই যেন শান্ত যান হাতে ফিরে পেল। ব্যথায় সেখানটা টনটন করছে, কিন্তু মুখ ফোটে কিছু বলার সাহস নেই। যেই পরিমাণ রেগে আছে ২-৪টা চড়থাপ্পড় অনায়াসে ফ্রিতে খেয়ে নিতে পারে। তাই চুপ থাকায় শ্রেয়। কিন্তু আচমকা তানবীরের ঠোঁটের কোণে চোখ পড়তেই শান্ত লজ্জায় মাথা নিচু করে নিল। সে আজকে হালকা পিঙ্ক কালারের একটা লিপস্টিক দিয়েছিল, আর তখনকার তানবীরের এরূপ পাগলামির জন্য তার ঠোঁটে এখন শান্তর ঠোঁট হতে সেটা জায়গা বদল করেছে। সেটা দেখেই শান্তর ভীষণ লজ্জা লাগছে। তাকে এমন লাজুকলতা হয়ে হাসতে দেখে তানবীরের রাগের পরিমাণ যেন আরও দ্বিগুণ হল। সে বিষয় না বুঝে দাঁত কিরমিরিয়ে বলে উঠল, হাসছিস কেন? আমি এখানে হাসির মতন কি বললাম? না মানে আপনার ঠোঁটে লিপস্টিক। বলেই শান্ত উল্টো ঘুরে হাত দিয়ে মুখ ঢেকে নিল। ইসস, কি লজ্জাজনক ব্যাপার। তানবীরের কয়েক সেকেন্ড লাগল বিষয়টা বুঝে উঠতে। বিষয়বস্তু ঠাহর হতেই সে রাগ ভুলে নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসল। কয়েক কদম এগিয়ে এসে শান্তর একেবারে পিঠ ছুঁয়ে ছুঁয়ে দাঁড়াল। অতপর কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে উঠল, ঠিক জায়গায়ই তো রয়েছে। তোর ঠোঁটের এই মিষ্টি তো আমার ঠোঁটেই লেগে থাকা স্বাভাবিক। কিন্তু এটা ভাবিস না বিয়ের আগেই মিষ্টিতে ভাগ বসিয়েছি বলে শরীটরি কিছু বলবো। তোর বুঝার সুবিধার্থে আবারও বলে দিচ্ছি যে এমনটা আমি ভুল করেও করব না। হয়তো বা কাজটা তোর ছাগলামিতে আগেই হয়ে গিয়েছে, কিন্তু জায়গা ঠিকই আছে। তাই অযথা লজ্জা না পেয়ে এখন থেকেই অভ্যাসে পরিণত করতে শিখ, কেননা পরবর্তীতে হুটহাট এই অংশে আমাকে খুঁজে পাবি, খুব একান্ত গরিষ্ঠতার সাথেই পাবি। শান্তর যেন দম আটকে আসার উপক্রম।
জীবনে প্রথমবার এমন অনুভূতিতে পুরো শরীর জমে বরফ শীতল হয়ে যাচ্ছে। মস্তিষ্কের প্রত্যেকটা নিউরন যেন অচল হয়ে শান্তকে পুরোপুরি নিশ্চল বানিয়ে ছেড়েছে। রাতের দ্বিতীয় প্রহর চলছে। একটু পরেই ঘড়ির কাঁটার পরিবর্তনের সাথে সাথে প্রহরেরও পরিবর্তন ঘটবে। তৃতীয় প্রহরকে বরণ করে নিতে আকাশের অর্ধচন্দ্রটা বরাবরের মতোই অঘুমন্ত থেকে নিজের জায়গায় প্রস্তুত। তার সাথে আজ নীলাও হাজির হয়েছে। নীলার শারীরিক কন্ডিশনের পরিবর্তন হচ্ছে বিধায় সাদিদ কয়েকদিন আগেই নীলার জন্য এসব ঢিলেঢালা ম্যাক্সি কিনে নিয়ে এসেছে। যদিও এখন এসবের প্রয়োজন ছিল না, কিন্তু সাদিদের জেদের সামনে তাকে হার মানতে হয়েছে। এই মুহূর্তে তেমনই একটা হালকা গোলাপি রঙের ম্যাক্সি পরে খোলা চুল এসে রুমের সাথে লাগোয়া বারান্দায় রেলিংয়ের উপর হাত রেখে দাঁড়িয়ে রয়েছে। এখন সাদিদ উপস্থিত থাকলে এই কাজ করা তার পক্ষে কোনো কালেই সম্ভব ছিল না। এত পুঁথিগত বিদ্যা অর্জনের পরও সাদিদ আজকাল এসব কুসংস্কারে বিশ্বাস করে যাচ্ছে। এক কথায় নীলার ক্ষেত্রে সে 1% চান্সও নিতে প্রস্তুত নয়। তাই তো সময় অসময়ে তাকে বারান্দায় আসতে দেয় না। খোলা চুল রাখলে ধমকাধমকি শুরু করে। এমন আরও পাগলামিতে নীলা আজকাল অভ্যস্ত। সাদিদের এহেন আচরণে নীলার রাগ বা বিরক্ত লাগে না। সাদিদের যেমন ভয় হয় নীলার তেমনিভাবে কষ্ট হয়। সাদিদ কখনো স্বীকার না করলেও নীলা তো বুঝে মানুষটা ভিতর থেকে তাকে নিয়ে কতটা ভয় রয়েছে। তাই তো প্রিয়জনকে সর্বদা এমন অস্থিরতায় জর্জরিত দেখলে নীলার মন কাঁদে। নীলা তখন ওড়নাটা রুমেই রেখে এসেছিল। আবহাওয়াতে এখন বৃষ্টির পূর্বেকার শীতল হাওয়া বয়ে চলেছে। বোধহয় খানিক বাদেই প্রকৃতি বৃষ্টির নিজস্ব ঝনঝনিয়ে রিনিঝিনি আওয়াজে মুগ্ধ হবে। শীতলতায় নীলার গায়ের লোমকূপ দাঁড়িয়ে যাওয়া সত্ত্বেও সে এই মুহূর্তে নিজের অবস্থানে স্থির। নিজের ভিতরকার অনুভূতিগুলো যেন ফিকে পড়েছে। কষ্টের সাথে অভিমান জমে পাহাড়ের উচ্চতায় পৌঁছেছে। এত রাগ তার! সারাদিনে একটাবার খোঁজ পর্যন্ত নিল না। এমনকি এত গভীর রাগ পর্যন্ত নিজের রাগক্ষোভ বজায় রাখতে অফিসে বসে রয়েছে। নীলার মনের অব্যক্ত কথাগুলো জবান হয়ে বের হল না। শুধু বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসল। উঁচু পেটটার উপর ডান হাতটা রেখে সে নির্নিমেষ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। ক্ষণিক বাদেই তার হাতের উপর আরেকটা বলিষ্ঠ শক্ত হাতের উপস্থিতি অনুভব করতেই নীলা চকিত হল। কিন্তু পিছনের মানুষটার সামনে কোনরূপ প্রতিক্রিয়া দেখাল না। পূর্বেকার ন্যায় ভাবলেশহীনভাবে ঠাই দাঁড়িয়ে রইল। সাদিদ নীলার হাতটা সহ তার কোমর পেঁচিয়ে ধরল। অপর হাতটি বুকের উপর দিয়ে নিয়ে গিয়ে উন্মুক্ত ঘাড়ে মুখ গোজল। নীলা মৃদুভাবে কেঁপে উঠে আখিযুগল বন্ধ করে নিল। প্রিয়তমের শরীরী উষ্ণতায় আর খোঁচা খোঁচা দাড়ির আঘাতে নীলার কোমল শরীরে শিহরণ বয়েছে। সাদিদ ঘাড়ে মুখ ঘষে ছোট্ট ছোট্ট চুমু খেতেই নীলার বন্ধ চোখ বেয়ে নিঃশব্দের নোনাজল বেরিয়ে আসতে লাগল, যা ক্রমশ নীলার মলিন মুখটাকে সিক্ত করে তুলছে। সরি। নীলা কোনো উত্তর দিল না। আসলে গলা দিয়ে শব্দগুলো বের হতে পারল না। কেমন যেন কাটার মতো আটকে রয়েছে। সাদিদ তার নীরবতা দেখে দুই হাতের বাঁধন আরও জোরালো করল। বুকের সাথে নীলার পিঠ ঠেকিয়ে অভিমানিনী প্রিয়তমার ঘাড়ে এবার দৃঢ় চুমু খেল। অতঃপর অপরাধী স্বরে আবারও বলল, সরি তো, ভুল হয়ে গিয়েছে। তখন রাগটা কন্ট্রোল করতে পারেনি। নীলা পেটের উপর রাখা সাদিদের হাতটা নিজেও চেপে ধরল। চোখ বন্ধ করেই নিচু স্বরে বলে উঠল, ক্ষমা চাইতে হবে না। আমি কিছু মনে করিনি। আমাকে তোমার বোকা মনে হয়? সাদিদের এই প্রত্যুত্তরের পর নীলা আর কিছু বলতে পারল না। মাথা নুয়ে কেবল দাঁড়িয়ে রইল। অপরদিকে প্রিয়তমার মন জয় করতে পাগল প্রেমিক দিশেহারা। পিছন থেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়ে অভিমান ভাঙাতে আদুরে স্বরে ডেকে উঠল, বউ। নীলা এবারও উত্তর দিল না।
তাই সাদিদ আবারও ডাকল। এমনকি ভিন্ন ভিন্ন নামে অনবরত ডাকতেই লাগল। বউ পাখি, বাবাইয়ের আম্মু, প্রিন্সেসের আম্মি, কলিজা। চুপ করবেন আপনি? নীলার কণ্ঠে খানিকটা বিরক্তির ছাপ। সাদিদ এতক্ষণে ঠোঁট এলিয়ে নিঃশব্দে হাসল। প্রিয়তমার রাগ খানিকটা পড়েছে সেটা উপলব্ধি করে চোখের পলকেই তাকে পাজা কোলে তুলে নিল। নীলা আকস্মিক এমন কাণ্ডে হকচকিয়ে গেল। দ্রুত সাদিদের কাঁধ চেপে ধরে ভয় পাওয়া কণ্ঠেই বলে উঠল, এসব কি? ভালোবাসা, কচুর ভালোবাসা। খারাপ না, হেব্বি টেস্ট। নীলার তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে সাদিদ তাকে সযত্নে বিছানায় হেলান দিয়ে বসিয়ে দিল। খোলা চুলগুলোকে খালি হাতে একপাশ করে দিয়ে গায়ে কম্বল টেনে দিল। আমার না থাকার অ্যাডভান্টেজ নিচ্ছিলে? গরম কাপড় ছাড়া বারান্দায় কেন গিয়েছিল? আর সেটার থেকেও বড় কথা, এই সময়ে তুমি বারান্দায় কি করছিলে? আমি না করিনি? নীলা তার এতগুলো প্রশ্নের একটারও প্রত্যুত্তর দিল না। মুখ ফুলিয়ে কেবল অপর পাশে তাকিয়ে রইল। সাদিদ কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে তার কার্যকলাপ পরখ করল। তখনকার মতো নয়, বরং ধীরে সুস্থে নীলার কোলে মাথা রাখল। নীলা এতেও নির্বাক, যেন সে আজ মৌনব্রত পালন করার তীব্র বাসনা প্রকাশ করেছে। সাদিদ কয়েক সেকেন্ড তার মুখপানে তাকিয়ে থেকে কাত হয়ে পেটে মুখ গোজল। এতে নীলা মৃদু কেঁপে উঠতেই সাদিদ দুষ্টু হাসল। বার কয়েক পেটে ঠোঁটের অবাধ বিচরণ ঘটিয়ে অনাগত বাচ্চাটার সাথে ফিসফিসিয়ে বলতে লাগল, বাবাই, একেবারে নো নরণছ্রণ। মা এই মুহূর্তে রেগে ফায়ার হয়ে আছে। নরলেই বাবার মতো তোমার সাথেও রাগ দেখাবে। নীলা এক পলক বাপবেটির কথা শুনে দ্রুত মুখ ঘুরিয়ে নিল, মুখে তার চাপা হাসি। বাবা ভীষণ কষ্টে আছি রে প্রিন্সেস। তোমার মা, ধরতে গেলে তোমার থেকেও অবুঝ। এই যে তুমি বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছ, মা কিন্তু একেবারে শুনে না। তোমার মা ভীষণ অবাধ্য, একেবারে অবুঝ, বাচ্চাদের ন্যায়। মা, এই মা, আপনার ছেলের মুখটা এসে সূচ দিয়ে সেলাই করে দিয়ে জানত। বড্ড বেশি চলে। দেখলে প্রিন্সেস, তোমার মা কি অবুঝ? রাত 12টার সময় স্বামী রুমে থাকা সত্ত্বেও শাশুড়িকে ডাকছে। এতে বাবার কতটা লজ্জা লাগছে বুঝতে পারছো তুমি? এই মা, জলদি আসুন, বাবাকেও সাথে নিয়ে আসুন। আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। সর্বনাশ প্রিন্সেস। মা এবার তোমার দাদাভাইকেও ডাকছে। এখন বাবা কি করবে? আমার কথা তো শুনে না। তুমি তোমার অবুঝ মাকে বলে দাও। নীলা তীক্ষ্ণ দৃষ্টিতে সাদিদের মুখপানে তাকিয়ে রয়েছে। আর সাদিদ একেবারে নিষ্পাপ বাচ্চার মতো মুখ করে তার দিকে নির্নিমেষ তাকিয়ে। ঠোঁটের কোণে তার ঈষৎ লোকায়িত হাসির রেশ। ক্ষীণ মুহূর্ত অতিবাহিত হতেই নীলা এবার ফিক করে হেসে উঠল। সাদিদের ঠোঁটের কোণও এবার বিস্তৃত হল। আমাকে হাসাতে এসব ইচ্ছে করে করেছেন, তাই না? তাই না কি? কই, আমি তো জানি না। তুমি জানো বুঝি? নীলা এবার আর রাগ দেখাল না। সাদিদের মুখটাতে স্পষ্ট ক্লান্তির ছাপ। পরনে এখনো অফিসের শার্ট। গলার টাইটা হালকা লুজ হয়ে আছে। চুলগুলো বড্ড এলোমেলো। নীলা আলতো হাতে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিয়ে চুলগুলো ঠিক করে দিল। শার্টের বোতামের উপর হাত দিতেই সাদিদ খপ করে তার হাত ধরে ফেলল। সচকিত হয়ে বলল, এ কি করছো তুমি? এখন এই অবস্থায় তুমি সহ্য করতে পারবে? নীলা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে সাদিদের মুখপানে তাকিয়ে রইল। কি বলল সাদিদ? একটু সময় লাগলেও নীলা অবশেষে কথাটার অর্থোদ্ধার করতে সক্ষম হল। আর তাতেই এলোপাতাড়ি সাদিদের বুকে কিল বসাল।
আরে আরে কি করো? ব্যথা পাই তো। সে নাকি ব্যথা পায়? হাসতে হাসতে কুটি। আচ্ছা আর হাসব না। সত্যি এবার ব্যথা পাচ্ছি। নীলা হাত থামিয়ে দিল। হাঁপিয়ে উঠেছে সে। সাদিদ এবার দুষ্টুমি ছেড়ে উঠে বসল। পাশ থেকে পানির গ্লাসটা নিয়ে সেটা নীলার মুখের কাছে ধরল। নীলা নিঃশব্দে পানিটুকু শেষ করে সাদিদের বুকে হেলে পড়ল। সাদিদ পরম যত্নে তাকে নিজের বুকে আঁকড়ে নিয়ে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগল। খানিক বাদে নীলা স্বাভাবিক হয়ে উঠতেই সাদিদ আদুরে স্বরে বলে উঠল, এখন ঠিক লাগছে পাখি? হুম, এখন ভালো লাগছে। আমার দিন বোধহয় ফুরিয়ে এসেছে। অল্পতেই ক্লান্ত হয়ে যাই। আমি না থাকলে। আচমকা গালে সজোরে থাপ্পড় পড়তেই নীলার কথাতে বিঘ্ন ঘটল। নীলা গালে হাত দিয়ে নির্নিমেষ সাদিদের মুখপানে তাকিয়ে রয়েছে। অপরদিকে সাদিদ রাগের তোপে থরথর করে কাঁপছে। ফর্সা কপালে ইতিমধ্যে নীল রগগুলো ভেসে উঠেছে। নীলা অশ্রুসিক্ত চোখে সাদিদের দিকে তাকাতেই সে শক্ত হাতে বাহু চেপে ধরল। রাগের বশে জোরে চেপে ধরাতে নীলা বেশ ব্যথা পাচ্ছে। কিন্তু সেদিকে সাদিদের এখন বিন্দুমাত্র খেয়াল নেই। সে এখন এই বেয়াদব মেয়েটাকে শায়েস্তা করতে ব্যস্ত। আজকে যদি প্রিন্সেস এখানে না থাকতো তাহলে তোকে আমি কি করতাম আমি নিজেও জানি না। খুব মরার শখ তাই না? খুব শখ? আমার বাঁচা মরা নিয়ে তোর কিছু আসে যায় না, তাই না? এই আমিটা যে একটু একটু করে নিঃশেষ হয়ে যাব এটাতে তোর দয়া হয় না? এতটা পাষাণ তুই? বল পাখি, বল এমন খুনি কিভাবে হতে পারিস তুই? আমি? সাদিদের কণ্ঠ লেগে আসছে। সে নীলাকে ঝাড়ি মেরে ছেড়ে দিয়ে উল্টো ফিরে বসল। দুই হাতে মাথার চুল টেনে ধরে নিজের মধ্যকার আগুনটা নেভানোর সর্বোচ্চ চেষ্টা করছে। নীলা হাতের উল্টো পিঠ দিয়ে ভেজা গাল মুছে নিল। অতপর আস্তে ধীরে সাদিদের পিঠে হাত রাখল। সাদিদ রেগে কাঁধ ঝাঁকি দিতেই নীলার হাতটা ছিটকে পড়ল। সে আবারও রাখল এবং সাদিদ পুনরায় একই কাজ করল। এবার নীলা সাদিদের রাগের পরোয়া না করে পিঠে মাথা এলিয়ে বুকে শক্ত করে হাত চেপে ধরল। সাদিদ কয়েকবার হালকাভাবে সরাতে চাইল, কিন্তু নীলাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে দেখে আর চেষ্টা করল না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে নীলার হাতের উপর নিজের হাতটা রেখে সাদিদ ঘাড় ফিরিয়ে বলল, তখনকার জন্য সরি বলেছি বলে ভেবো না এখনকার জন্য সরি বলবো। তুমি এটার প্রাপ্য ছিলে, তাই নিজের ভাগটা বুঝিয়ে দিলাম। বাট আই ওয়ার্ন ইউ বেবি, নেক্সট টাইম এমন হলে ছেড়ে দিব না। একদম খবর করে ছাড়ব। কোয়েটার খবর? সাদিদের এমন গুরুগম্ভীর কথার বিপরীতে নীলার এমন রসিকতায় পরিপূর্ণ কথা শুনে সাদিদ ভ্রুজোড়া বাঁকিয়ে নিল। সে কপাল কুঁচকে নীলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অপরদিকে নীলার ঠোঁটের কোণে দুষ্টু মিষ্টি হাসি। সাদিদ কয়েক পলক স্থির থেকে আচমকা নীলার বাহুতে ধরে তাকে বালিশে শুইয়ে দিল। নীলার দিকে তাকিয়ে বাঁকা হেসে শার্টের বোতামগুলো পরপর খুলে নিতেই নীলা কিছুটা হকচকিয়ে গেল। দ্রুত মাথা উঁচিয়ে উঠতে নিতেই সাদিদ শার্টটা ছুঁড়ে ফেলে দিয়ে নীলার উপর ভর না দিয়ে উপর হল। নীলা কেবল গোল গোল চোখ করে সাদিদের কাজকর্ম দেখছে। অস্থিরতা চেপে না রাখতে পেরে অবশেষে বলেই উঠল, কি করছেন? বারে, তুমি তো বললে কোয়েটার খবর, তাই এবার 12টার খবরের আপডেট জানাচ্ছি। আমার কোনো আপডেট লাগবে না। উঠুন বলছি। কেন? কেন উঠব? আমি তো নিজের সিদ্ধান্তে অনড়। আজকে খবরের আপডেট তৈরি করে তবেই দম নিব। প্লিজ উঠুন, আপনার গায়ের ঘামের গন্ধে আমার গা গুলাচ্ছে। তাই? দুষ্টু সাদিদ নিজের দুষ্টুমি তো কমালই না, উল্টো নিজের উন্মুক্ত বুক নীলার নাকের উপর নিয়ে গেল। অপরদিকে নীলা ছটফটানি শুরু করে দিয়েছে।
সাদিদ তাকে আচ্ছামত জ্বালিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, গা গুলাচ্ছে নাকি উত্তেজনা চেপে রাখতে পারছ না সেটা কি আমি জানি না ভেবেছ? আমার গায়ের গন্ধ যে তুমি নাক টেনে টেনে শুকে নাও, এটার প্রমাণ কিন্তু দার্জিলিং শ্রীমঙ্গলের আবহাওয়াগুলো পর্যন্ত জানে। কথাটুকু বলেই সাদিদ আবারও বাঁকা হাসল এবং নীলাকে আরেক দফা লজ্জায় ফেলতে চোখ টিপ দিল। নীলা ঘাড় ফিরিয়ে ঘন ঘন শ্বাস টানছে। এমন লজ্জাবানে নীলার দম প্রায় আটকে আসছে। সে খুব ভালোভাবেই বুঝতে পারছে দুষ্টুটা কোন দিকে ইঙ্গিত করে কথাগুলো বলেছে। সে অপর পাশে মুখ ফিরিয়েই মিনিমিনিয়ে বলল, অসভ্য একটা। সাদিদ বরাবরের মতো এই কথার পরিপ্রেক্ষিতে ঠোঁট এলিয়ে হাসতে পারল না, বরং তার মুখে যেন নিকষ কালো অন্ধকার ছেয়ে গিয়েছে। তখন রাগের বশে এই কাজটা করাতে এখন নিজের গালেই থাপ্পড় লাগাতে ইচ্ছে হচ্ছে। হালকা আলোতে প্রিয়তমার গৌরবর্ণের মুখশ্রীতে আঙুলের আঘাতের লালচে দাগটা যেন চকচক করছে। সাদিদ দুই আঙুলে সেখানে স্পর্শ করতেই ব্যথায় জায়গাটা টনটনিয়ে উঠল। নীলা মৃদুস্বরে আহ করে উঠতেই সাদিদ দ্রুত হাত সরিয়ে নিল। ক্রমশ অস্থিরতা ভরা কণ্ঠে অপরাধীর স্বরে বলে উঠল, না, না আর ধরব না, আর ব্যথা পাবে না, এই যে হাত সরিয়ে নিলাম। নীলা অশ্রুসিক্ত চোখে সাদিদের মুখপানে তাকিয়ে হাতটা টেনে আবারও গালে রাখল। চোখ বন্ধ করে বার কয়েক সাদিদের হাতটা তার গালে বুলিয়ে সিক্ত কণ্ঠে বলল, ইনশাআল্লাহ আপনার ছোঁয়ায় এই দেহ কখনো ব্যথায় জর্জরিত হবে না। একটামাত্র বাক্য, কিন্তু সাদিদের নিকট এক টন সুখের সমান। সে পরম আদরে নীলাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে কপালে ভালোবাসার দীর্ঘ উষ্ণ চুম্বন এঁকে দিল। অতপর দুইজনেই নীরবতার চাদর গায়ে দিয়ে কেবল একে অপরের হৃদকম্পন শুনে যাচ্ছে। নীরবতার আচ্ছাদন ছেদ করে নীলাই বলল, ফ্রেশ হবেন না? দেখে তো মনে হচ্ছে খাওয়া দাওয়া পর্যন্ত হয়নি। হুম হব, এখন একটু বউটাকে আদর করে নেই, তারপর বাদবাকি সব। ঈশোস না, জানত রাত অনেক হয়েছে, পরে শরীর খারাপ করবে। তুমি আছো কি করতে? আমার মন প্লাস শরীর ভালো করার মেডিসিন থাকতে অসুস্থতা নিয়ে আমার কিসের চিন্তা? সাদিদের ঠোঁটের কোণে বরাবরের মতোই সেই মিষ্টি হাসিটা লেগে আছে। নীলা নিজেও নিঃশব্দে হেসে আলতো হাতে কপালে পড়ে থাকা সাদিদের সিল্কি চুলগুলো সরিয়ে দিল। অতপর ঝুঁকে এসে সন্তর্পণে নিজেও প্রিয়তমের কপালে কোমল অধৈর্যগুলের উষ্ণ পরশ দিল। সাদিদ প্রশান্তির হাসি হেসে নীলাকে বুক পাজরে আঁকড়ে নিল। মাথায় নিজের থুতনি ঠেকিয়ে কিছুটা সময়ের জন্য চোখজোড়াকে বিশ্রাম দিল। কিন্তু নীলার বুকের ভেতরকার ছটফটানিটা এখনো যায়নি। সে এতটা অবুঝ নয় যে সাদিদের রাগের আড়ালের ভালোবাসাটা বুঝে উঠতে পারবে না। সে বুঝতে পারে, খুব বেশি ভালো করেই বুঝতে পারে। আর এই জন্যই তার যত চিন্তা। অবুঝ হলে হয়তো খানিকটা সময়ের জন্য এই দুশ্চিন্তাগুলো থেকে মুক্তি পেতে পারত। কিন্তু এখন যে এটা সম্ভব নয়, আর না সম্ভব সাদিদকে সত্যটা জানানো, তাহলে হয়তো সে পাগলই হয়ে যাবে। এমনিতেই নীলার সামান্য একটা আঘাতেই আজ এই পাগল ছেলেটা কি কানটাই না করেছে। যদি কোনোদিন এই সত্যটা জানতে পারে তখন নীলা কি করবে? কিভাবে এই পাগলটাকে সামলাবে? নীলা সামান্য ঘাড় উঁচিয়ে সাদিদের দিকে তাকাতেই দুইজোড়া আখির মিলন ঘটল। কেননা সাদিদ একদৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল। নীলা পুনরায় মাথা নিচু করে সাদিদের বুকে মুখ গোজল। তার অগোচরে চোখের জলটা সন্তর্পণে মুছিয়ে নিল। না, তাকে দুর্বল হলে চলবে না। সে নিজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। যত যাই হয়ে যাক না কেন সৃষ্টিকর্তার নিকট নীলার কেবল এখন একটাই চাওয়া। সে থাকুক আর নাই বা থাকুক, তার কলিজার টুকরাটাকে যেন তার বাবার নিকট নীলা সহিসালামত পৌঁছে দিতে পারে। আর সেটা যে নীলাকে পারতেই হবে, নতুবা এই পাগলাটাকে যে নীলা বাঁচাতে পারবে না।
নীলার সাথে হয়তো এই পাগলটাও নিজের অস্তিত্ব হারিয়ে বসবে। তোর উপর অনেক বড় দায়িত্ব রে। মাকে ভুল বুঝিস না। ভাবিস না তোর ছোট্ট কাঁধে এত বড় দায়িত্ব মা কেন চাপিয়ে গেলাম। মায়ের আর কোনো উপায় ছিল না রে। মাকে পারলে ক্ষমা করে দিস। আর তোর পাগল বাবাটাকে সবসময় আগলে রাখিস। তুই ছাড়া তাকে যে আর কেউ সামলাতে পারবে না। একদমই পারবে না। নিজ মনের অব্যক্ত শব্দগুলো নীলা অন্তরালেই লোকায়িত রাখল। মুখে জোরপূর্বক কৃত্রিম হাসি টেনে প্রিয়তমের বুকে যত্নে হাত বুলিয়ে দিল। জীবনটা আরেকটু ভালোবাসাময় হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আরও কয়েক বর্ষ হাতে হাত ধরে চললে কি খুব বড় অপরাধের অন্তর্ভুক্ত হবে? নীলা তার কাঙ্ক্ষিত উত্তর খুঁজে পায় না। পায় কেবল নিঃশব্দের দীর্ঘশ্বাস। চলবে।